আচ্ছা আচ্ছা, দেখো আমরা যে থার্মোডাইনামিক্স এবং ইকুইলিব্রিয়াম জ্যামিকে দুটো ইউনিট আছে, আমরা দুটো ইউনিটকে বেসিক্যালি একসাথে পড়ছি আর কি। মানে আগের দিনে আমরা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন যে পার্টটা ছিল, সেই পার্টটা বেসিক্যালি কেমিক্যাল থার্মোডাইনামিক্স পার্টের মধ্যে পড়ছে সিলেবাস অনুযায়ী। আর তোমার যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পার্টটা আমরা অ্যাট দ্য সেম টাইম পড়িয়ে দিয়েছি আর কি। সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পার্টটা তো ইকুইলিব্রিয়াম পার্টের মধ্যে পড়ছে আর কি। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে পড়িয়ে নেওয়ার পরে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামে ঢুকে গিয়েছিলাম। তাহলে আজকে আমরা আয়নিক ইকুইলিব্রিয়ামটা প্রথমে বলবো, তারপরে ফেজ ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আমি এটাকে ওই থার্মোডাইনামিক্স সেরকম নাম দিয়েই করছি, কারণ আবার নেট পরীক্ষাতে তুমি দেখবে যে এই জিনিসটা তোমার এর মধ্যে আছে, তোমার পুরোটাই হচ্ছে কেমিক্যাল থার্মোডাইনামিক্সের মধ্যেই আছে আর কি। সেই জন্য আমি ওটাকে আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এরকম হেডিং দিচ্ছি না, কেমিক্যাল থার্মোডাইনামিক্স হেডিং দিয়েই হচ্ছে পরের লেকচারটাকে বলে দিচ্ছি আর কি। তাহলে আমরা বেসিক্যালি পড়ছি যেটা, সেটা হচ্ছে জ্যাম 2022 কারা দিচ্ছে তাদের জন্য আমি কেমিক্যাল থার্মোডাইনামিক্স নিয়ে নাম দিচ্ছি। হ্যাঁ, তার পার্ট আজকে 5, তাই তো? এমনিতে লেকচার 13 তো। কেমিক্যাল থার্মোডাইনামিক্স আজকে পার্ট 5 তো নাকি? থার্মোডাইনামিক্স আজকে 5 নম্বর ক্লাস হচ্ছে তো নাকি রে? মনে নেই নাকি এই ছেলেরা? হ্যাঁ স্যার, পার্টগুলো দেখা হয়েছে না, কত নম্বর কি। কেমিক্যাল থার্মোডাইনামিক্স আজকে 5 নম্বর ক্লাস হচ্ছে তো নাকি? তাই তো মনে হচ্ছে। দেখ, আর এমনিতে যেটা মানে পরপর করে লেকচার কিন্তু দেখাচ্ছে লেকচার 13। এবার যে ভিডিওগুলো পাঠানো হয় তোমাদের, মানে ভিডিও বা পিডিএফ গুলো পাঠানো হয়, সেখানে নামটা আছে কি দেখবে, মানে মানে তোমার পিডিএফটার নাম কি আছে দেখবে, সেই মতো করে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা আর কি। হুম, এটা চলো। আচ্ছা, আমাদের আজকে মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা হবে, প্রথমে আলোচনা করব আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম নিয়ে। আয়নিক ইকুইলিব্রিয়াম আলোচনাটা প্রথমে শুরু হবে, তারপর আয়নিক ইকুইলিব্রিয়ামটা ফেজ ইকুইলিব্রিয়ামটা শেষ হবে। মানে চেষ্টা করি যতটা সম্ভব আজকে পুরোটাকে কমপ্লিট করে দেওয়া, হয়তো সবটা না হলে হয়তো সামান্য জিনিস বাকি পড়ে থাকবে, সেটা আর একদিন টুক করে বলে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আগের দিনে আমরা কিছু কনসেপ্ট অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি, এটা আয়নিক ইকুইলিব্রিয়ামের সাথে অ্যাসোসিয়েটেড আর কি। আমরা তোমার ডিবাই হুকের লিমিটিং ল বলে দিয়েছিলাম, তারপরে তোমার হচ্ছে আয়নিক স্ট্রেংথ বলে দিয়েছিলাম, মিন আয়নিক অ্যাক্টিভিটি বা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এগুলো আমি ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই 4-5টা কনসেপ্ট আর কি, সেগুলো আমরা অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি আর কি আজকে। তারপর থেকে ব্যাপারটাকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলিবিলিটি অ্যান্ড সলিবিলিটি প্রোডাক্ট অফ স্প্যারিংলি সলিবল সল্ট, সেখান থেকে এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ অ্যান্ড কমন আয়ন এফেক্ট, এই যে রিলেটেড জায়গাটা আছে সেটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। তো আমরা শুরুটা করছি এরকম ভাবে। ধরো প্রথমেই আমরা বলছি স্প্যারিংলি সলিবল সল্ট। স্প্যারিংলি সলিবল সল্ট, তাহলে স্প্যারিংলি সলিবল সল্ট হচ্ছে কিছু কিছু সল্ট আছে, আমি মোটামুটি অ্যাকোয়াস সলিউশনই কনসিডার করছি, যাদের সলিবিলিটি হচ্ছে ভীষণ ভীষণ লো আর কি। তাহলে সলিবিলিটি অফ সার্টেন সল্টস in its aqueous solution is very low. এরাই হচ্ছে স্প্যারিংলি সলিবল সল্ট। আর সব এক্সাম্পল তোমরা জানো, যে সিলভার ক্লোরাইড একটা এক্সাম্পল, বেরিয়াম সালফেট এক্সাম্পল, তারপর ক্যালসিয়াম ফ্লোরাইড তোমার এক্সাম্পল। হয়তো অনেক সময় এগুলোকে হয়তো ইনসলিবল সল্ট বলে, যখন কোয়ালিটেটিভ ইনঅর্গানিক অ্যানালিসিস করতে হয় প্র্যাকটিক্যালে, এগুলোকে ইনসলিবল সল্ট হিসেবে তুমি
কনসিডার করো সেগুলো 100% ইনসলুবল নয়। হ্যাঁ, এরা এরা হচ্ছে স্বল্প দ্রাব্য লবণ, এদের কিন্তু সামান্য সলিবিলিটি আছে এবং সেই সলিবিলিটি অনেক কম, 10⁻10, 10⁻15, 10⁻20 মোল পার লিটার এরকম হচ্ছে তাদের সলিবিলিটি। ঠিক আছে, স্প্যারিংলি সলিবল সল্ট। আর যখন এটা বললাম সলিবিলিটি, এইটাও একটু বলে নিই। সলিবিলিটি জিনিসটা কি না, বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার কম্পাউন্ড তুমি নিয়েছো, তার স্যাচুরেটেড যে সলিউশন আর কি, সেখানে যে কনসেন্ট্রেশনটা কোনো একটা গিভেন টেম্পারেচারে, সলিবিলিটি হচ্ছে অ্যাট এ গিভেন টেম্পারেচার concentration of the species in its solution, concentration of the species in its saturated solution. এটা টেম্পারেচারটা কিন্তু ফিক্সড, হচ্ছে সলিবিলিটি। সলিবিলিটি আর স্প্যারিংলি সলিবল সল্ট, এই দুটো জিনিস আমরা প্রথমে বুঝে নিলাম। আর সলিবিলিটিকে এস দিয়ে এক্সপ্রেস করা, তার একটা ইউনিট আছে, ইউনিট অফ সলিবিলিটি। সলিবিলিটিকে ইউজুয়ালি এক্স দিয়ে এক্সপ্রেস করা হয়, সেটাকে অনেক রকম ইউনিটে লেখা যেতে পারতো, আমরা একটা ইউনিটে লিখছি, মানে কনসেন্ট্রেশন যেহেতু এখানে বলা হয়েছে, কনসেন্ট্রেশনটা মোল পার লিটারে লেখা হয়েছে, কিন্তু সলিবিলিটি একটা ইউনিট আছে, সেটা হচ্ছে মোল পার লিটার। আচ্ছা, এবার আমাদের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমি এই জায়গাতে আমি যে জিনিসগুলো ডিফাইন করতে চাইবো, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, এগুলোকে ডিফাইন করবো, তাদের পারস্পরিক সম্পর্ক দেখবো। তারপর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটি সম্পর্ক দেখবো, এবং তারপর দেখবো যে যদি তোমার কমন আয়ন থাকে বা কোনো একটা ইনার্ট ইলেকট্রোলাইট থাকে, তাহলে সলিবিলিটি বা সলিবিলিটি প্রোডাক্টটা কেমন করে চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে আমাদের মূল জায়গাটা। তাহলে আমরা প্রথমে যেটা ডিফাইন করছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। আর অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট দেখো, যদি তুমি এই এজিসিএল টাইপের একটা সল্ট কনসিডার করো, যে এজিসিএলটা যে বেসিক্যালি অ্যাকোয়াস সলিউশনে ডিসোসিয়েট করে এজি প্লাস অ্যাকোয়াস আর সিএল মাইনাস অ্যাকোয়াস এটা তৈরি করছে, মানে এটাকে বলে 1:1 ইলেকট্রোলাইট, মানে এটা বেসিক্যালি তোমার 1:1 ইলেকট্রোলাইট, 1:1 ইলেকট্রোলাইট করে। তাহলে এরকম একটা সল্ট তুমি কনসিডার করলে স্প্যারিংলি সলিবল সল্ট, যেটা 1:1 ইলেকট্রোলাইট। তার ক্ষেত্রে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টকে ইউজুয়ালি এল এ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। সেই অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এল এ, এইটাকে তুমি ডিফাইন করতে পারবে অ্যাক্টিভিটি ফর দ্য ক্যাটায়ন in its aqueous solution into activity for the anion in its aqueous solution। তাহলে এই পার্টিকুলার কেসে মানে সিলভার ক্লোরাইড, যেটা 1:1 ইলেকট্রোলাইট, এই 1:1 ইলেকট্রোলাইটের জন্য তুমি অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, যেটাকে হয়তো তার সিম্বলটাকে এল এ দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটাকে এইরকম ভাবে লেখা হবে অ্যাক্টিভিটি ফর দ্য ক্যাটায়ন আর অ্যাক্টিভিটি ফর দ্য অ্যানায়ন। হ্যাঁ, এই গুণফল হিসেবে তোমাকে জাস্ট এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে এইটা একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো। এইটা তুমি যেমন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা e⁻⁻Δ এইরকম ভাবে ডিফাইন করতে পারো, এখানেও কিন্তু সেটা এইরকম ভাবে ডিফাইন করতে পারবে। কারণ এই যে রিয়াকশনসটা যেটা এখানে কনসিডার করা আছে, সেই রিয়াকশনের জন্য যদি স্ট্যান্ডার্ড গিবস এনার্জি চেঞ্জটা ডেল্টা জি জিরো হয়, মানে ডেল্টা জি জিরো হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড গিবস এনার্জি চেঞ্জ, স্ট্যান্ডার্ড গিবস এনার্জি ফর দ্য রিয়াকশন মানে এই যে প্রসেসটা বলা হয়েছে আর কি, সেটাকে আমি রিয়াকশন বলছি। তাহলে স্ট্যান্ডার্ড গিবস এনার্জি ফর দ্য রিয়াকশন যদি ডেল্টা জি জিরো হয়, তাহলে সেটা e⁻⁻Δ3G0/RT এর সঙ্গে রিলেটেড। এটা আচ্ছা, এইটা খেয়াল রাখবে যে যেহেতু ওটা ডেল্টা জি জিরোর সঙ্গে রিলেটেড, তা ডেল্টা জি জিরোটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সেই জন্য এই অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট সেটাও কিন্তু শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করবে, মানে এল এ ডিপেন্ডস অনলি অন। আচ্ছা, এখানে অবশ্যই লিখে দিতে হবে ফর এ পার্টিকুলার স্প্যারিংলি সলিবল সল্ট, for a particular sparingly soluble salt, LA depends only on temperature.
মানে অনলি অন টেম্পারেচার, এটা বেসিক্যালি মানে হচ্ছে তুমি যদি প্রেসার চেঞ্জ করো, তুমি যদি কোনো ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করো, তুমি কমন আয়নালা কোনো ইলেকট্রোলাইট অ্যাড করছো, তার ক্ষেত্রেও কিন্তু এল এটা কোনো রকমভাবে চেঞ্জ হবে না। আর এই যেটা করলাম সেটা হচ্ছে 1:1 ইলেকট্রোলাইটের জন্য। আর তার বদলে যদি এরকম একটা ইলেকট্রোলাইট হতো এ নিউ প্লাস বি নিউ মাইনাস, এটা হচ্ছে নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট। হ্যাঁ, ইলেকট্রোলাইট। আচ্ছা, সে সলিড কন্ডিশনে ছিল, তার ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটা আমাকে লিখতে হবে নিউ প্লাস ক্যাটায়ন, ধরো জেড প্লাস অ্যাকোয়াস সলিউশনে আছে, প্লাস নিউ মাইনাস অ্যানায়ন, তার চার্জ হচ্ছে জেড মাইনাস, ধরো অ্যাকোয়াস সলিউশন আছে। এইটা এইরকম ভাবে সে বেসিক্যালি ডিসোসিয়েট করছে। এই পার্টিকুলার কেসে তুমি এল এটাকে ডিফাইন করবে এইরকম ভাবে, অ্যাক্টিভিটি ফর দ্য ক্যাটায়ন তার প্লাস হচ্ছে, তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস, অ্যাক্টিভিটি ফর দ্য অ্যানায়ন তার পাওয়ার হচ্ছে নিউ মাইনাস, হোল টু দি পাওয়ার 1 বাই নিউ প্লাস প্লাস হচ্ছে নিউ মাইনাস। তাহলে এইটা হচ্ছে তোমার জেনারেল ডেফিনেশন অফ দ্য অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। সেটাই হচ্ছে একটা স্পেশাল কেসে 1:1 ইলেকট্রোলাইট যদি হতো, তাহলে দেখো তুমি এই ফর্মুলায় বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি বুঝতে পারছো যে এ প্লাস ইন্টু এ মাইনাস হোল টু দি পাওয়ার 1/2। তাহলে আমি কি করলাম, সরি, মানে আমি আমি ও আমি তো ইয়ে করলাম না, মানে ও আমি তো সরি, আমি তো সরি 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 আমি তো অ্যাক্টিভিটি ডিফাইন করছি না, অ্যাক্টিভিটি। ও এটা পাওয়ারটা কেন হতে যাবে, সরি, মানে তোমার যখন এ করবে, ও কি বলে, তোমার নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট যখন তুমি করবে, তখন তো অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এ প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু এ মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস এইরকম ভাবে ডিফাইন করতে হবে। এটা ওই একই রকম ভাবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি এইরকম ভাবে তোমার রিলেটেড এটা। তাহলে এই হলো তোমার অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট। আচ্ছা, এবারে তুমি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এখান থেকে ডিফাইন করতে পারে এইরকম ভাবে। নেক্সট চলে আসছি কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, এটাকে এল এস দিয়ে এক্সপ্রেস করা হয়। আগেরটা এল এ দিয়ে এক্সপ্রেস করা হলো, এই যে অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটা এল এ দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, এটা হচ্ছে তোমার এল এস দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। আচ্ছা, এবারে যদি তুমি এই 1:1 ইলেকট্রোলাইট হয়, ইলেকট্রোলাইট যেমন অ্যাজ ফর এক্সাম্পল তুমি সিলভার ক্লোরাইডকে কনসিডার করছো, তার এল এসটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্যাটায়ন ইন ইস অ্যাকোয়াস সলিউশন বাই C0 into concentration of Cl minus in aqueous solution by C0। এইটা মানে বেসিক্যালি নিচে C0 স্কোয়ার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট এইটা। আর যদি ফর নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট হয়, যেমন ধরো এ নিউ প্লাস বি নিউ মাইনাস, এরা তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টটা হবে হচ্ছে concentration for the cation to the power nu plus into concentration of anion to the power nu minus। মানে এইটা যেমন দেখো তুমি লিখতে পারছো C for the Ag plus তার aqueous solution into C for the Cl minus তার aqueous solution by তোমার C0 স্কোয়ার হয়ে গেল। এই স্কোয়ারটা কেন গেল, কারণ স্টোইচিওমেট্রিক মানে তাদের মানে 1:1 ইলেকট্রোলাইট বলে এই 1+1 অর্থাৎ নিউ প্লাস আর নিউ মাইনাসের যোগফলটা কিন্তু 2, এখানে পাওয়ারটা 2 হয়ে গেল। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে আসবে C0 টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস হচ্ছে নিউ মাইনাস এটা। তাহলে জাস্ট প্রথমটা হচ্ছে তোমার 1:1 ইলেকট্রোলাইটের জন্য, আর পরেরটা হচ্ছে নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইটের জন্য। ঠিক আছে, এরকম ভাবে তোমার জিনিসটা ডিফাইন হয়ে গেল। আর এখানে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলএস ডিপেন্ডস অন ওই প্রেজেন্স অফ আদার ইলেকট্রোলাইটস, তার মানে তোমার আয়নিক স্ট্রেংথ আর কি, আয়নিক স্ট্রেংথের উপরে কিন্তু এলএসটা ডিপেন্ড করবে টুগেদার উইথ টেম্পারেচার। যেমন অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টটা শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, এই যে লিখেছি অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট যেমন শুধুমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করে, কিন্তু কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট
সেটা কিন্তু তোমার ওই টেম্পারেচারের সঙ্গে সঙ্গে আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন, আবার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন হচ্ছে প্রেজেন্স অফ আদার ইলেকট্রোলাইট, তার উপরে ডিপেন্ড করে। সেখানে এসটা সেটা কিন্তু তোমার ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মতো কনস্ট্যান্ট নয়, সেটা তোমার আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের উপর ডিপেন্ড করে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে তোমার রিলেশন বিটুইন LA and LS, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট এবং কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্ক। দেখো এটাকে তুমি যেমন আমি নিউ মাইনাস ইলেকট্রোলাইটের জন্য আমি বলছি ফর নিউ প্লাস ইজ টু নিউ মাইনাস ইলেকট্রোলাইট, তার জন্যই বলছি এটা ছিল কি অ্যাক্টিভিটি অফ ক্যাটায়ন টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অ্যানায়ন টু দি পাওয়ার নিউ মাইনাস, এইটা। আর অ্যাক্টিভিটি তুমি লিখতে পারো কনসেন্ট্রেশন C প্লাস বাই C0 টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু C মাইনাস বাই, আচ্ছা এটা হলো এক সেকেন্ড। আর অ্যাক্টিভিটিটা হচ্ছে তুমি এইভাবে লিখে দাও, মানে আমি একটা স্টেপ জাম্প করি, মানে স্টেপ জাম্প না করে এক লাইন লিখেই করছি। অ্যাক্টিভিটিটা হচ্ছে যে কনসেন্ট্রেশন মানে C প্লাস বাই C0 ইন্টু অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ফর দ্য ক্যাটায়ন, তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস। আর এটা হচ্ছে C মাইনাস বাই C0 ইন্টু অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ফর দ্য মানে এটা হচ্ছে আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ফর দ্য অ্যানায়ন টু দি পাওয়ার নিউ মাইনাস। আমি এইরকম ভাবে লিখলাম। এটা হয়ে গেছে, দেখো C প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস হলো, C মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস হলো, নিচে হচ্ছে C0 টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস হলো, তার সাথে কি হচ্ছে গামা প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু গামা মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস, এটা হলো। আর দেখো এটাই হচ্ছে তোমার LS, আর এইটা হচ্ছে গামা প্লাস মাইনাস তার হোল টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস হচ্ছে তোমার নিউ মাইনাস। তার মানে বা তুমি এটা লিখতে পারো আর একটু ছোট করে, এটা হচ্ছে LS ইন্টু গামা প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার নিউ, যেখানে নিউটা হচ্ছে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস, যেখানে নিউটা হচ্ছে তোমার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। আর গামা প্লাস মাইনাস তো বলাই বাহুল্য, এটা হচ্ছে তো মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট, এটা হচ্ছে তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট। ঠিক আছে? মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট আমরা আগের ক্লাসে ডিফাইন করেছিলাম, মানে মিন আয়নিক অ্যাক্টিভিটি আর মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট দুটো আমরা ডিফাইন করেছিলাম আর কি, সেটা এখানে জাস্ট কাজে লাগাচ্ছি। ঠিক আছে? তাহলে তোমার এটা হচ্ছে LS ইন্টু গামা প্লাস মাইনাস হোল টু দি পাওয়ার নিউ, বলো? আচ্ছা, এই রিলেশনটা কিন্তু তোমার ভীষণ কাজে লাগবে, রিলেশন বিটুইন LA অ্যান্ড LS। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন LS আর S, মানে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সাথে তোমার সলিবিলিটি সম্পর্ক। রিলেশন বিটুইন LS অ্যান্ড S। দেখো এই যে তুমি এইরকম লিখছিলে না, A নিউ প্লাস B নিউ মাইনাস একটা ইলেকট্রোলাইট নিয়েছিল সলিড, বা স্যাচুরেটেড সলিউশনে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গিয়েছিল, সেটাকে তুমি লিখছিলে নিউ প্লাস A প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু A টু দি পাওয়ার Z প্লাস প্লাস হচ্ছে নিউ মাইনাস ইন্টু B টু দি পাওয়ার Z মাইনাস, এরকম ভাবে লিখেছিল তো। এইটা তোমার অ্যাকোয়াস সলিউশন, এটা হচ্ছে অ্যাকোয়াস সলিউশন। আর এবারে যদি ধরো মানে ইফ S be the solubility, S যদি সলিবিলিটি হয় অর্থাৎ স্যাচুরেটেড সলিউশনে তোমার এই যতখানি পোর্শন তোমার বেসিক্যালি সলিউশনে এসেছে সেটা হচ্ছে তোমার S, এইটা। তাহলে এইখান থেকে দেখো তুমি ক্যাটায়ন যেটা, সেই ক্যাটায়নের যে কনসেন্ট্রেশনটা সেটা কি হবে তাহলে নিউ প্লাস ইন্টু S, আর অ্যানায়নের কনসেন্ট্রেশন সেটা কত হবে না নিউ মাইনাস ইন্টু S, এইটা। তাহলে এবারে LS এর ডেফিনেশনে যেখানে C প্লাস এবং C মাইনাস ছিল, সেখানে তোমার নিউ প্লাস S আর নিউ মাইনাস S তুমি বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো তাহলে LS যেটা সেটা ছিল কি তোমার C প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস C মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস ডিভাইডেড বাই C0 টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস ছিল। C প্লাসের জায়গায় তুমি বসাচ্ছ কি না সলিবিলিটি, মানে নিউ প্লাস ইন্টু সলিবিলিটি, তার পাওয়ার হয়ে গেল তোমার নিউ প্লাস, আর C মাইনাসটা হচ্ছে নিউ মাইনাস ইন্টু সলিবিলিটি, তার পাওয়ার হয়ে গেল তোমার নিউ মাইনাস,
আর নিচে থেকে যাচ্ছে C0 টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস। তাই এটা কি হয়ে যাচ্ছে দেখো, তোমার S টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস এই একটা পার্ট রইল, তার সঙ্গে হচ্ছে নিউ প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস নিউ মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস, আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে C0 টু দি পাওয়ার নিউ প্লাস প্লাস নিউ মাইনাস, বা এইটাকে এখানেও রাখতে পারো এইটা। তাহলে এখান থেকে দেখো তুমি এসটাকে যদি তুমি বের করতে চাও, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এলএস তার পাওয়ার হচ্ছে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস, এটা হয়ে গেল। তার সঙ্গে তোমার থাকছে হচ্ছে নিচে নিউ প্লাস টু দি পাওয়ার নিউ প্লাস ইন্টু নিউ মাইনাস টু দি পাওয়ার নিউ মাইনাস, এইটা এদিকে চলে গেল, এইটা এখানে একটা C0 তোমার থেকে গেল, হ্যাঁ এইটার পাওয়ার হচ্ছে 1/, তাহলে এইটা চলে গেল, মানে নিউ প্লাস প্লাস নিউ মাইনাস হলো এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার সলিবিলিটির সঙ্গে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্ক। এটা তোমার হয়তো একটু কমপ্লিকেটেড দেখতে লাগছে, কিন্তু ফর 1:1 ইলেকট্রোলাইট দেখো তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। ফর 1:1 ইলেকট্রোলাইট কি হবে, নিউ প্লাসটাকে 1 ধরো, নিউ মাইনাসটাকে 1 ধরো, তাহলে এসটা কত হয়ে যাচ্ছে দেখো, √LS ইন্টু C0, এইটা হয়ে যাচ্ছে। মানে 1:1 ইলেকট্রোলাইট মানে নিউ প্লাসটা 1 নিউ মাইনাসটা 1, তাহলে এটা 1 + 1 মানে 2, LS টু দি পাওয়ার 1/2 মানে √LS, এখানে C0, আর এই পার্টটা দেখো তোমার বেসিক্যালি পুরোটা কেটে কুটিকে এটা হয়ে গেল। তখন এইটা যেটা হলো সেটা হচ্ছে তোমার এই রিলেশন বিটুইন LS এন্ড S, তাহলে এদের সম্পর্কগুলো তুমি পেয়ে গেছো। ঠিক, তাহলে দেখো যে আমি তাহলে কি কি জিনিস ডিফাইন করলাম। আমি ডিফাইন করলাম যে স্প্যারিংলি সলিউবল সল্ট কাকে বলে ডিফাইন করলাম, সলিবিলিটি ডিফাইন করলাম, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট ডিফাইন করলাম, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট ডিফাইন করলাম, আর অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্ক বের করলাম, আর কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সঙ্গে তোমার হচ্ছে সলিবিলিটি সম্পর্কটাকে বের করলাম। ঠিক আছে, তাহলে এবারে দেখো যে এবারে তোমাকে ওই স্প্যারিংলি সলিউবল সল্টে বিভিন্ন এফেক্টগুলো দেখতে হয়। একটা হচ্ছে ইনার্ট ইলেকট্রোলাইটের এফেক্ট। ইনার্ট ইলেকট্রোলাইটের এফেক্ট মানে হচ্ছে তুমি এমন একটা ইলেকট্রোলাইট অ্যাড করছো যে ইলেকট্রোলাইট থেকে যে আয়নসগুলো পাওয়া যাচ্ছে আর স্প্যারিংলি সলিউবল সল্ট থেকে যে আয়নসগুলো পাওয়া যাচ্ছে কোন আয়নের সাথে কোন আয়ন কমন নয়। ঠিক আছে, তাহলে জাস্ট নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট, অথবা অনেক সময় এটাকে বলা হয় এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ। হ্যাঁ, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট, অথবা বলতে পারো তুমি এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি সিলভার ক্লোরাইড সলিড, সে একটা ইকুইলিব্রিয়ামে ছিল, Ag প্লাস অ্যাকোয়াস প্লাস হলো Cl মাইনাস অ্যাকোয়াস, এটাকে তোমার স্প্যারিংলি সলিউবল সল্ট। সেই জন্য ইকুইলিব্রিয়ামটার কথা তুমি ভাবছো, স্প্যারিং সলিউবল সল্ট হলে ইকুইলিব্রিয়ামটা আসে। এবারে আমি ধরো এখানে কাউকে অ্যাড করছি, ধরো লেটস সে সোডিয়াম নাইট্রেট অ্যাড করছি, সোডিয়াম নাইট্রেট সেটা আমি অ্যাড করলাম। আচ্ছা, সোডিয়াম নাইট্রেট সলিড ছিল, এ কিন্তু পুরোপুরি ডিসোসিয়েট করে যাবে, ডিসোসিয়েট করে Na+ তৈরি করবে, তার অ্যাকোয়াস সলিউশন তৈরি হলো, প্লাস ধরো নাইট্রেট তৈরি করলো, তার অ্যাকোয়াস সলিউশন তৈরি হলো, এটা। আর এবারে এই সোডিয়াম নাইট্রেটটা হচ্ছে এমন একটা ইলেকট্রোলাইট, সেখান থেকে যে আয়নসগুলো পাওয়া যাচ্ছে সেই আয়নগুলো আর স্প্যারিংলি সলিউবল সল্ট থেকে যে আয়নসগুলো পাওয়া যাচ্ছে সেই আয়নগুলো দেখো কেউ কারোর সাথে কমন নয়। সেটাই হচ্ছে জাস্ট, মানে আমি শুধুমাত্র সেই এফেক্টটাকে দেখবো, আর যদি কমন থাকতো সেটাকে আমরা কমন আয়ন এফেক্ট হিসেবে পড়বো আর কি। তাহলে এটা হচ্ছে এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট দেখা মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার সিলভার ক্লোরাইড হয়তো আছে, সেখানে সোডিয়াম নাইট্রেট অ্যাড করলাম বা পটাশিয়াম নাইট্রেট অ্যাড করলাম, হ্যাঁ, বা পটাশিয়াম সালফেট অ্যাড করলাম, তাদের এফেক্টগুলো কি সেটাকে আমি একটুখানি দেখতে চাইছি। আচ্ছা, দেখাটা খুব সহজ, মানে ভীষণ মানে ভালো আর কি। সেটা হচ্ছে দেখো তুমি এই যে রেজাল্টগুলো পেয়েছো, রেজাল্টগুলো একটু সামারাইজ করে দেখো যে তোমার প্রথমেই হচ্ছে আয়নিক স্ট্রেংথ বলে একটা জিনিস আছে, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন। একটা ইলেকট্রোলাইটিক সলিউশন তার আয়নিক স্ট্রেংথটাকে তুমি আই দিয়ে এক্সপ্রেস করো, আইটা হচ্ছে হাফ সামেশন ওভার আই সিআই জেড আই স্কোয়ার। এটা আমি আগের দিন ডিফাইন করেছি, না প্রত্যেকটা টার্মের মানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। এবারে দেখো যে যদি আমি এই কোনো একটা স্প্যারিংলি সলিউবল সল্ট ছিল, সেখানে যদি আমি সোডিয়াম নাইট্রেট এই টাইপের কোনো একটা ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করি, তাহলে ইনার্ট ইলেকট্রোলাইট তার সে বেসিক্যালি সলিউশনে আসছে বলে তার একটা কনসেন্ট্রেশন আছে এবং তার একটা চার্জ আছে, মানে সে বেসিক্যালি কি করবে, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনকে বাড়াবে।
ঠিক আছে? তো আয়নিক স্ট্রেংথটা বাড়লো। আচ্ছা, এবারে এই আয়নিক স্ট্রেংথ বাড়লে তার এফেক্টটা কি হবে? এবারে তুমি দেখো যে ফ্রম ডিভাইহিউকাল লিমিটিং ল, ডিভাইহিউকাল লিমিটিং ল, লগ 10 বেস গামা প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস ইন্টু রুট ওভার অফ আই। এটা তো যখনই আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বেড়ে গেল, তাহলে এই সেকেন্ড ইকুয়েশন কি বলছে? তোমার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তোমার কমে যাবে। ঠিক আছে, মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা কমে যাবে। আর এবারে তুমি দেখো এই রিলেশন বিটুইন এল এ অ্যান্ড এল এস, এ কি বলছে না, এটা হচ্ছে তোমার 1:1 ইলেকট্রোলাইট যদি হয় তাহলে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার ইন্টু এল এস, এটা বলছে। তাহলে এল এটা যে গামা প্লাস মাইনাস তার স্কোয়ার ইন্টু এল এস, তার মানে দেখো বেসিক্যালি এল এ তো কনস্ট্যান্ট, তাহলে গামা প্লাস মাইনাস কমে গেলে এল এসটা বেড়ে যাবে, এটা এল এসটা বাড়বে। আর তারপরে রিলেশন বিটুইন এল এস অ্যান্ড এস কি, এসটা ছিল হচ্ছে রুট ওভার অফ এল এস ইন্টু সি জিরো, এইটা। তাহলে দেখো আবার এই কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট বেড়ে যাওয়া মানে সলিবিলিটিটা বেড়ে যাওয়া। তাহলে কি হলো দেখো, যে যখন তুমি ওই ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করছো, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তোমার ইনক্রিজ করে যাচ্ছে। আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন ইনক্রিজ করে গেলে তোমার অ্যাকর্ডিং টু ডিভাইহিউকাল লিমিটিং ল, মানে আবার বললাম কি আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন ইনক্রিজ করলো, তার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট তোমার ডিক্রিজ করলো। এবার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট যদি ডিক্রিজ করে, তার কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট বাড়তে হবে টু কিপ এল অ্যাজ কনস্ট্যান্ট। তাহলে এল এসটা সে বেসিক্যালি ইনক্রিজ করলো, আর এল এস ইনক্রিজ করলে তোমার সলিবিলিটি ইনক্রিজ করলো। তার মানে যদি তুমি ইনার্ট গ্যাস অ্যাড করো, ইনার্ট গ্যাস বলছি মানে ইনার্ট ইলেকট্রোলাইট অ্যাড করো, তাহলে একটা স্প্যারিংলি সলিবল সল্টের সলিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট ইনক্রিজ করে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার ইনার্ট ইলেকট্রোলাইটের এফেক্ট, এইটা। আর কমন আয়ন এফেক্টটা কি বেসিক্যালি? আচ্ছা, কমন আয়ন এফেক্টটা হচ্ছে, ধরো ওই এক্সাম্পলটাই আমি বলছি, সিলভার ক্লোরাইড সল্ট, যেটা একটা স্প্যারিংলি সলেবল সল্ট, যে ইকুইলিব্রিয়াম মেনটেন করে, ইকুইলিব্রিয়ামটা এইরকম ভাবে মেনটেন করে, এজি প্লাস অ্যাকোয়াস প্লাস সিএল মাইনাস অ্যাকোয়াস, এইটা। স্যার হ্যাঁ আগেরটা স্যার ডাইলুট সলিউশনের জন্যই সত্যি তো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডাইলিউট সলিউশনের জন্যই সত্যি, মানে যেখানে ডিভাইহিউকাল লিমিটিং লটা ভ্যালিড থাকবে আর কি। মানে যে আর্গুমেন্টগুলো বলা হলো সবটা ডাইলিউট সলিউশনের জন্যই সত্যি, যেখানে ডিভাইহিউকাল লিমিটিং লটা হচ্ছে ভ্যালিড থাকে। ঠিক আছে, আচ্ছা এবারে এইখানে ধরো তুমি অ্যাড করলে সোডিয়াম ক্লোরাইড সলিড, সোডিয়াম ক্লোরাইড সে কিন্তু স্প্যারিংলি সলেবল সল্ট না, সেটা ভীষণ বেশি সলেবল, সেই জন্য সে কিন্তু অ্যাকোয়াস সলিউশনে পুরোপুরি চলে আসবে, চলে এলো এটা। আচ্ছা তাহলে দেখো, যেটা এই পার্টিকুলার কেসে দেখো, এই যে আয়নটা আর এই যে আয়নটা সিএল মাইনাস সিএল মাইনাস বেসিক্যালি তোমার কমন হয়ে গেছে। তাহলে যদি কমন থেকে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে এবারে তুমি দেখো, এটা জাস্ট লাসাতেলিয়ার প্রিন্সিপালটাকে কাজে লাগাও, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, লাসাতেলিয়ার প্রিন্সিপাল। লাসাতেলিয়ার প্রিন্সিপাল কি বলবে তোমায়? দেখো, যদি ইকুইলিব্রিয়াম যখন মেনটেন হচ্ছে, তখন কোন একটা প্রোডাক্ট যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করবে। অ্যাকর্ডিং টু লাসাতেলিয়ার প্রিন্সিপাল কি হচ্ছে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা মানে ফেভার হচ্ছে আর কি, মানে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে যাচ্ছে। হ্যাঁ, মানে তোমার মোর অ্যান্ড মোর সিএল মাইনাস উইল কম্বাইন উইথ এজি প্লাস টু গিভ এজিসিএল। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস, সেখানে হচ্ছে সলিবিলিটি ডিক্রিজ করবে। ডিক্রিজ করবে, তাহলে কমন আয়ন এফেক্ট দিলে হচ্ছে, কমন আয়ন এফেক্টের জন্য সলিবিলিটি ডিক্রিজ করবে, লাসাতেলিয়ার প্রিন্সিপাল তাই বলে। আর যদি তোমার হয়ে যায়, মানে কোনো কমন আয়ন না থাকে, তাহলে হচ্ছে সলিবিলিটিটা তোমার ইনক্রিজ করবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা জাস্ট একটুখানি বলে নেওয়া দরকার, সেটা যে তোমার মানে কমন আয়ন এফেক্টের জন্য ইকুইলিব্রিয়াম তোমায় বললো যে ইকুইলিব্রিয়াম বাঁ দিকে শিফট করবে বলে সলিবিলিটি ডিক্রিজ করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে সোডিয়াম ক্লোরাইড যদি তুমি দাও, তাহলে সিলভার ক্লোরাইডের যে অ্যাকোয়াস সলিউশন তার আয়নিক স্ট্রেংথ যা ছিল, সোডিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে কিন্তু আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন তোমার বাড়বে।
তো বাড়ার জন্যে তোমার একটুখানি মিক্সড এফেক্ট থাকবে, মানে যখন আমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলাম আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন বাড়ার জন্য সলিবিলিটি বাড়ার কথা, কমন আয়ন এফেক্ট তোমার আয়নিক স্ট্রেংথ তোমার তাই বলে। আবার কমন আয়ন এফেক্টের জন্য সলিবিলিটি কমার কথা, সেই জন্য তোমার ওই মানে মাঝামাঝি একটা জায়গায় ব্যাপারটা থামবে আর কি। মানে যদি তুমি আয়নিক স্ট্রেংথের এফেক্টটা একদম না ধরতে, সলিবিলিটি কমন আয়ন এফেক্টের জন্য যতটা কমার কথা ঠিক অতটা কমবে না, তার থেকে একটুখানি কম কমবে আর কি। তো সেটা আমি জাস্ট লিখছি, ধরো আমি এখানে সলিবিলিটি অফ স্প্যারিংলি সলিবল সল প্লট করছি, আর এই দিকে ধরো তোমার মানে মানে কনসেন্ট্রেশন অফ অ্যাডেড ইলেকট্রোলাইট, কনসেন্ট্রেশন অফ অ্যাডেড ইলেকট্রোলাইট। আচ্ছা, ধরো কোনো ইলেকট্রোলাইট যখন ছিল না তখন তার একটা সলিবিলিটি ছিল। এবার আয়নিক স্ট্রেংথ তোমায় কি বলছেন, আয়নিক স্ট্রেংথ বলছে যে সলিবিলিটিটা তোমার বাড়বে। এটা হচ্ছে তোমার অনলি এফেক্ট অফ আয়নিক স্ট্রেংথ, শুধু আয়নিক স্ট্রেংথের এফেক্টের জন্য সলিবিলিটি বাড়ার কথা। এটা হচ্ছে অনলি এফেক্ট অফ কমন আয়ন এফেক্ট, অনলি এফেক্ট অফ কমন আয়ন। কমন আয়নের জন্য তোমার সলিবিলিটি এভাবে কমার কথা। এবার দুজনেই যদি থাকে তাহলে কমন আয়ন এফেক্ট বলে সলিবিলিটি কমবে, আর আয়নিক স্ট্রেংথ যেহেতু বেড়ে যাচ্ছে সে বলবো বাড়বো, বেড়ে গিয়ে একটা মাঝামাঝি জায়গায় আসবে। তাহলে এরকম একটা জায়গা হলো, এখানে হচ্ছে এফেক্ট অফ বোথ আয়নিক স্ট্রেংথ অ্যান্ড কমন আয়ন, মানে কমন আয়ন এফেক্টের জন্য সলিবিলিটি যতটা কমার কথা আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশনের জন্য সেটা অতটা কমছে না, যা জিনিসটা একটু বেড়ে যাচ্ছে আর কি। এটা তাহলে এটা একটু মাথায় রাখতে হবে তোমাকে এটা। আর এমনিতে যেটা এই যে প্রিন্সিপাল আর কি, সলিবিলিটি প্রিন্সিপাল যেটা, হ্যাঁ সেটা তোমাকে জাস্ট মানে পার্টিকুলারলি ওই যে গ্রুপ অ্যানালিসিস আছে, ইনঅর্গানিক কোয়ালিটেটিভ যে গ্রুপ অ্যানালিসিস আর কি, সেইখানে কমন আয়ন এফেক্টে মানে রোলটা আর কি, সেটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা তোমরা প্র্যাকটিক্যাল করার সময় অলরেডি দেখেছো আর কি, যে গ্রুপ 1, গ্রুপ 2A 2B, গ্রুপ 3A 3B, গ্রুপ 4, গ্রুপ 5, হ্যাঁ সেখানে যে রিয়েজেন্ট যেগুলো ইউজ করা হচ্ছে প্রেসিপিটেট ফেলার জন্য, সেগুলো সলিবিলিটি প্রিন্সিপালের উপরে, সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালের উপরে কাজ করে। মানে যেটা হয় আর কি, যে যদি এরকম হয় যে কখনো কোনো একটা সলিউশনের যে আয়নসগুলো আছে তাদের কনসেন্ট্রেশনের যে গুণফল সেটা তার সলিবিলিটি প্রোডাক্টকে এক্সিড করে গেছে, তাহলে প্রেসিপিটেট পড়ে যায় আর কি। সেই সিচুয়েশনটাকে দেখা, যে কখন মানে একটা স্প্যারিংলি সলিবল সল্ট তাদের বেসিক্যালি প্রেসিপিটেট পড়াটা খুব এক্সপেক্টেড। এবারে সেখানে আমি যে রিয়েজেন্টগুলো ইউজ করছি সেই রিয়েজেন্টগুলো তোমার বেসিক্যালি আয়নস দিচ্ছে, সেই আয়নের সঙ্গে ধরো ক্যাটায়ন যদি ফর এক্সাম্পল আমি বলি আর কি, ধরো মানে সিলভার তাকে ক্লোরাইড হিসেবে প্রেসিপিটেট ফেলতে হবে গ্রুপ 1-এ, তাহলে তোমার একটা সিলভারের কোনো একটা সল্ট ছিল তার অ্যাকোয়াস সলিউশন নিয়ে তুমি সেখানে HCl অ্যাড করো, সিলভার ক্লোরাইড হিসেবে প্রেসিপিটেট করবে। বা কাউকে সালফাইড হিসেবে প্রেসিপিটেট ফেলতে হচ্ছে, তাহলে কোনো একটা সল্টের তোমার সলিউশন ছিল, এবারে তুমি H2S বা কিছু এই ধরনের অ্যাড করো, সেখান থেকে সালফাইড পাওয়া যাবে, যাতে করে তারা মানে প্রেসিপিটেট পড়ে যাবে সালফাইড হিসেবে। বা কখনো সালফেট হিসেবে প্রেসিপিটেট ফেলতে হতে পারে, কখনো কার্বনেট হিসেবে প্রেসিপিটেট ফেলতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি আর কি। ঠিক আছে, তার মানে যেটা মানে সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালস আর কি, যেটা বলছে যে ইফ product of ionic concentration exceeds the solubility product, exceeds the solubility product at a given temperature, then precipitation starts, তখন জাস্ট প্রেসিপিটেশনটা পড়বে আর কি। এবারে এই যে এটা সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপালস বলা হয় আর কি সেটাকে। তাহলে এবারে ওই তোমার এই এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপাল। এবারে অ্যাপ্লিকেশনস অফ
solubility product principle in inorganic qualitative inorganic group analysis বলে দিন inorganic group analysis এটা কিন্তু খুব ভালো করে একটুখানি দেখবে, হ্যাঁ। এটা ইনঅর্গানিক কেমিস্টদের পক্ষে, এটা মানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন্স পড়বে যে ইনঅর্গানিক গ্রুপ অ্যানালিসিস যখন করা হচ্ছে বেসিক র্যাডিক্যাল আইডেন্টিফাই করার জন্য, সেখানে কোন গ্রুপে কোন রিএজেন্ট ইউজ করা হচ্ছে আর কি, সেই যে ডিটেলিং এর জায়গাটা আর কি, যেটা তোমাকে আমি আমাদের বই থেকেও দেখে নিতে পারো বা ইনঅর্গানিকের কোনো একটা বই থেকে তুমি একটুখানি দেখে নেবে। এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা কিন্তু নিজেরা একটুখানি ভালো করে দেখে নেবে। গ্রুপ 1-এ গ্রুপ রিএজেন্ট হচ্ছে তোমার HCl, গ্রুপ 2-তে হচ্ছে HCl মিডিয়ামে H2S, তারপরে গ্রুপ 3-তে হচ্ছে তোমার ইয়ে করা হবে, মানে তোমার ওটাকে নিউট্রালাইজ করে তোমার গ্রুপ 3-তে হচ্ছে কেন কি হিসেবে প্রেসিপিটেট ফেলছি আমি, তোমার গ্রুপ 2 গ্রুপ 3-তে হচ্ছে ওই এটাকে সরিয়ে ফেলতে হয়, মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে নিউট্রালাইজ করতে হয়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিউট্রালাইজ করে তারপরে তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মিডিয়ামে H2S পাঠানো হচ্ছে, এটা, হ্যাঁ এইটা। তার গ্রুপ 4-এ হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড মিডিয়ামে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পাঠানো হাইড্রক্সাইড হিসেবে প্রেসিপিটেট করছে। গ্রুপ 5-এ হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন ফসফেট ইউজ করে ম্যাগনেসিয়ামকে প্রেসিপিটেট ফেলা হচ্ছে। তাহলে এই যে কোন গ্রুপে কোন রিএজেন্ট ইউজ করা হচ্ছে সেইটা সম্বন্ধে তোমার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার আছে। তো দেখো, তাহলে আমরা এই সলিবিলিটি মানে স্প্যারিং দ্য সলিবল সল্ট, তার সলিবিলিটি, অ্যাক্টিভিটি সলিবিলিটি প্রোডাক্ট, কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্ট, তাদের পারস্পরিক সম্পর্ক, সলিবিলিটির সঙ্গে কনসেন্ট্রেশন সলিবিলিটি প্রোডাক্টের সম্পর্ক, এফেক্ট অফ ইনার্ট ইলেকট্রোলাইট, কমন আয়ন এফেক্ট, হ্যাঁ, এবং তোমার সলিবিলিটি প্রোডাক্ট প্রিন্সিপলস, তার ইউজ বা তার অ্যাপ্লিকেশন, এই রিলেটেড বেশ কিছু কথাবার্তা বললাম। দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি? ঠিক আছে, এখন পর্যন্ত যা বলেছি ব্যাপারটা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা একটুখানি আলোচনা করব সেটা হচ্ছে পিএইচ। এই পিএইচ নিয়ে বেশ কিছু আলোচনা আর কি, মানে পিএইচ বা এই টাইপের রিলেটেড যে সমস্ত জিনিসপত্র আছে সেইগুলোকে নিয়ে সময় কিছু আলোচনা করতে হবে। কোন একটা সলিউশন যদি বলে দেয় তার পিএইচ কেমন করে ডিটারমাইন করবে, এইসব জিনিসপত্রগুলো দরকার। তো দেখো প্রথমেই যেটা হচ্ছে যে পিএইচটা, এটা বাই ডেফিনেশন হচ্ছে -log10 বেস অ্যাক্টিভিটি অফ H+। এটা অ্যাক্টিভিটি অফ H+, মানে বেসিক্যালি ধরো কোনো একটা অ্যাকোয়াস সলিউশনে H+ এর কনসেন্ট্রেশনটা কি, সেটা যদি ভীষণ ডাইলিউট সলিউশন হয় তাহলে সেই কনসেন্ট্রেশনটা তোমার এমনিতে এক্সপ্রেস করলে ওই সামথিং কিন্তু 10⁻⁻ সামথিং এরকম তোমার হবে। সেটাকে লগারিদম স্কেলে করলে ব্যাপারটা দেখতে অনেক ভালো হয় আর কি। সেই কাজটাকে এখানে করা হয়েছে। বিজ্ঞানী সোরেনসেন তিনি পিএইচ স্কেলটাকে ইন্ট্রোডিউস করেছিলেন। তাহলে এমনিতে পিএইচ বাই ডেফিনেশন -log বেস অ্যাক্টিভিটি অফ H+। এইখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ পিএইচ একটা ইউনিটলেস নাম্বার, মানে যে কোনো লগারিদমিক কোয়ান্টিটি কিন্তু একটা ইউনিটলেস নাম্বার। পিএইচ ইজ এ ইউনিটলেস নাম্বার, ইউনিটলেস অর ডাইমেনশনলেস আর কি, ডাইমেনশনলেস কোয়ান্টিটি এটা। আচ্ছা, এবারে যদি তোমার ভেরি ডাইলিউট সলিউশন হয়, আচ্ছা এইটাকে তুমি এইভাবে লিখতে পারবে -log10 বেস অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ বাই C0, এরকমভাবে তুমি লিখতে পারো। কারণ অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে তুমি অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H+ ইন্টু কনসেন্ট্রেশন অফ H+ বাই C0 ফর্মে তুমি লিখতে পারবে। ফর ভেরি ডাইলিউট সলিউশন এটা এই অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা জাস্ট 1 হয়ে যায়। ফর ভেরি ডাইলিউট সলিউশন সে মোরাললেস আইডিয়ালি বিহেভ করে বলে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটা তোমার তখন 1 হয়ে যায়। তখন পিএইচটাকে তুমি লিখতে পারবে -log10 বেস কনসেন্ট্রেশন অফ H+ বাই হচ্ছে C0। তাহলে যে কোনো হয়তো ক্যালকুলেশন করার সময় মোস্ট অফ দ্য কেসে হয়তো তোমাকে এই ফর্মুলাটাকে ইউজ করতে হচ্ছে, কিন্তু মাথায় রাখবে এই ফর্মুলাটা সত্যি তখনই যখন সলিউশনটা প্রচণ্ড ডাইলিউট। হয়তো দেখা গেল যে কোনো একটা সলিউশন তুমি কনসিডার করছো যেখানে H+ এর কনসেন্ট্রেশন 10⁻³ 10⁻⁴ 10⁻⁵ মোল পার লিটার এরকম অর্ডারে, তখন তুমি পিএইচটা এই ডেফিনেশন থেকে লিখে দিতে পারবে। কিন্তু যদি কনসেন্ট্রেটেড সলিউশনে 1 মোলার বা 2 মোলার বা 10 মোলার
কোনো একটা সলিউশন তুমি কনসিডার করছো অ্যাসিড সলিউশন, তার ক্ষেত্রে পিএইচ যখন ডিফাইন করবে তখন কিন্তু তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টের এফেক্টটাকে তোমাকে আনতেই হবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে কতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হয় যে যখন তুমি ধরো মানে পিএইচ ক্যালকুলেট করবে, পিএইচ ক্যালকুলেট করার সময় তোমাকে দিনের শেষে কিন্তু ওই এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা কত সেইটাকে বের করে নিতে হচ্ছে। আর এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা যখন তুমি বের করবে সেটা দেখবে যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে অ্যাসিডের যা কনসেন্ট্রেশন সেখান থেকে কতখানি এইচ প্লাস পাবে সেটা তোমার কাছে পরিষ্কার। আর যদি উইক অ্যাসিড হয় তাহলে কিন্তু অ্যাসিডের কনসেন্ট্রেশন আর এইচ প্লাসের কনসেন্ট্রেশন কিন্তু একই নয়। সেই একটা জিনিস তোমাকে একটুখানি মাথায় রেখে এগোতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমি পরপর পরপর করে কতগুলো কেস তোমায় বলছি আর কি, হ্যাঁ সেগুলো তোমার হয়তো কাজে লাগবে। মানে এটা কিভাবে এলো টেলো সেইগুলো তো আর এখানে ডিটেলে বলা হবে না। এটা ধরো আমি মানে স্ট্রং অ্যাসিড সলিউশন, স্ট্রং অ্যাসিড সলিউশন, হ্যাঁ মানে স্ট্রং অ্যাসিড সলিউশন বললে এবার এক সেকেন্ড না, এইভাবে লিখি আমি একটা স্ট্রং অ্যাসিড, হ্যাঁ এইটা প্রথমে ধরে নাও মনোবেসিক, মনোবেসিক অ্যাসিড মানে এই সেল টাইপের। আচ্ছা আমি তিনটে সিচুয়েশন বলছি, এটা হচ্ছে হাই কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বেশি, তখন পিএইচ যখন তুমি ক্যালকুলেট করবে তখন তোমাকে কিন্তু এই অ্যাক্টিভিটির টার্মসই বের করতে হবে। মানে তখন কিন্তু এই C0 CH বাই C0 এইভাবে লিখে দিলে হবে না, তোমাকে সবটাই কিন্তু অ্যাক্টিভিটির টার্মসই বের করতে হবে, তখন এই ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। আর এবারে এটা হচ্ছে মানে মানে কি বলবো মডারেট কনসেন্ট্রেশন ইন দ্য সেন্স, মডারেট কনসেন্ট্রেশন রেঞ্জ মানে আমি বলতে চাইছি এটা 10⁻³ থেকে ধরো 10⁻⁵ এরকম একটা মোলার কনসেন্ট্রেশন আর কি, এত মোলার কনসেন্ট্রেশন। সেইখানে দেবে ক্যালকুলেশন করার সময় তুমি সেফলি -log10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 এটাকে তুমি ব্যবহার করতে পারো। মানে এই পার্টিকুলার কেসে দেখতে পাওয়া যায় যে সলিউশনটা মানে মানে মোটামুটিভাবে যতটা ডাইলিউট আর কি তাতে সেটাকে মোরালেস আইডিয়ালি বিহেভ করছে তুমি ধরে নিতে পারো, তার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ H প্লাস তুমি 1 ধরে নিতে পারো, তখন তুমি এই ফর্মুলা বসিয়ে জিনিসটাকে করে ফেলতে পারবে। আর ভেরি ভেরি ডাইলিউট যদি হয়, ভেরি ভেরি ডাইলিউট, আচ্ছা ভেরি ভেরি ডাইলিউট মানে কনসেন্ট্রেশনটা ধর 10⁻⁷, 10⁻⁸ এরকম মোলার কনসেন্ট্রেশন ধরো এই পার্টিকুলার কেসে। তাহলে এই পার্টিকুলার কেসে কিন্তু তোমাকে জাস্ট জল থেকে যে H প্লাসটা পাচ্ছ তার কন্ট্রিবিউশনটা ধরতে হবে। তাহলে কনসিডার দ্য H প্লাস কামিং ফ্রম অটো আয়নাইজেশন অফ ওয়াটার, কামিং ফ্রম ওয়াটার সেটাকেও কিন্তু তোমাকে ধরতে হবে। ঠিক আছে, না হলে তুমি এই 10⁻⁸ মোলার এই সেল তার পিএইচ তুমি 8 বলে দিলে সেটা চলবে না কিন্তু এই ফর্মুলায় বসিয়ে, হ্যাঁ তখন তোমাকে H প্লাস থেকে যে জল থেকে যে H প্লাসটা পাচ্ছ তার কন্ট্রিবিউশনটা তোমাকে ধরতে হবে আর কি। ঠিক আছে তো, মানে এটা আর জল থেকে যে H প্লাসটা পাবে সেই কন্ট্রিবিউশন ধরার সময় তোমাকে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে জল এমনিতে 25°C 10⁻⁷ মোলার H প্লাস দেয়, কিন্তু এই সেলের প্রেজেন্সে সেক্ষেত্রে 10⁻⁷ মোলার H প্লাস দেবে না, কারণ এক্ষেত্রে কমন আয়ন এফেক্ট হবে। তোমার জল থেকে যে H প্লাস পাবো সেটা 10⁻⁷ এর থেকে কম একটা কিছু হবে, তার সঙ্গে এই সেল থেকে যেটা পাবে সেটা তুমি যোগ করবে, যোগ করে যেটা হবে সেইখান থেকে তুমি জাস্ট এই ফর্মুলায় বসিয়ে -log10 বেস কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 সেখান থেকে তুমি পিএইচ থেকে ক্যালকুলেট করবে। তা 10⁻⁸ মোলার এই সেল তার পিএইচ কিন্তু তোমার মানে 8 নয়, 8-এর থেকে মানে 7-এর থেকে কম হবে সেটাকে তোমাকে গ্যারেন্টি করতে হবে। ঠিক আছে তো, এইটা হচ্ছে ব্যাপার। এই হয়তো 6.95 6.97 এরকম একটা জিনিস তোমার দাঁড়াবে। তাহলে এইটা একটা জিনিস তোমাকে মাথায় রাখা, এটা হচ্ছে মনোবেসিক অ্যাসিড হলে। আর ডাইবেসিক বা ট্রাইবেসিক অ্যাসিড হলে এটা কিছুই না,
মানে যখন তুমি এইচ প্লাসের কনসেন্ট্রেশন বা ইত্যাদি করে লিখছে, ধরো এই সেল থেকে যটা এইচ প্লাস পাবে, সালফিউরিক অ্যাসিড থেকে তুমি তার ডবল পাবে, ফসফরিক অ্যাসিড থেকে তার 3 গুণ পাবে, তাহলে সেইটাকে মাথায় রেখে তুমি ক্যালকুলেশনগুলোকে করবে। এটা তাহলে এইটা একটা জিনিস যেটা কেয়ারফুলি একটুখানি খেয়াল রেখে তোমাকে করতে হবে। হ্যাঁ, আর যেটা আমি লাস্টের কেসটা বললাম সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি ঠিক করে ক্যালকুলেট করো তাহলে এখানে এইচ সেল থেকে অর্থাৎ 10⁻⁸ মোলার এইচ সেল তার পিএইচ তোমাকে ক্যালকুলেট করতে বলে, 10⁻⁸ মোলার এইচ সেল সে ফুলি ডিসোসিয়েট করে 10⁻8 মোলার এইচ প্লাস দিল। আবার জল থেকে কিন্তু 10⁻7 মোলার এইচ প্লাস পাবে না। এখানে এইচ প্লাসটা প্রেজেন্ট থাকার জন্য তোমার কমন আয়ন এফেক্ট হবে, কমন আয়ন এফেক্টের জন্য জল সে ফুলি ডিসোসিয়েট করবে না, মানে ফুলি ডিসোসিয়েট মানে জলটা ফুললি তো না, মানে ইকুইলিব্রিয়ামে জল যতখানি এইচ প্লাস দেওয়ার কথা ছিল ততটা দেবে না, ইকুইলিব্রিয়ামটা তোমার বাঁদিকে শিফট করে যাবে, ইকুইলিব্রিয়ামটা বাঁদিকে শিফট করে গেলে তুমি কিন্তু এখান থেকে মানে জল থেকে এইচ প্লাস হবে 10⁻⁷ থেকে একটু কম কিছু, আর তার সঙ্গে তুমি ওই এইচ সেল থেকে যে 10⁻⁸ যোগ করে দিলে, যোগ করে দিয়ে যেটা দাঁড়ালো, হ্যাঁ, তার করসপন্ডিং পিএইচটা তুমি ক্যালকুলেট করতে পারো। এটা সেটা একটা জিনিস তোমাকে মাথায় রাখা স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে। আর উইক অ্যাসিড যখন হবে তোমার, উইক অ্যাসিড, আচ্ছা উইক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু আলফা যেটা তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। মানে আলফাটা মানে বেসিক্যালি এক্ষেত্রে উইক অ্যাসিড মানে আলফা যদি তোমার ধরো ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়, ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড হয়, তাহলে এখানে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা কিন্তু তোমার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড, মানে এইটা যদি সিটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড হয়, মানে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হয়ে যায়, কনসেন্ট্রেশন অফ এইচ ছিল তাই, কিন্তু এই ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা হচ্ছে আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড, সেটা দিয়ে তোমাকে স্টার্টটাকে করতে হবে আর কি। আসলে আমি একটুখানি বলে দিই, ধরো এইচে হচ্ছে একটা অ্যাসিড, সে যখন ডিসোসিয়েট করছে সে এইচ প্লাস প্লাস হচ্ছে তোমার এ মাইনাস দিচ্ছে, এটা অ্যাকোয়াস সলিউশন, এটা ধরো তোমার অ্যাকোয়াস সলিউশন এটা। আর এবারে এটা টি ইকুয়াল টু 0-তে ধরো এইচ এ তার কনসেন্ট্রেশন সি ছিল, এটা কিচ্ছু ছিল না, এটা কিচ্ছু ছিল না, এবার অ্যাট ইকুইলিব্রিয়ামে এইটা পড়ে থাকবে সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা সি আলফা, এটা সি আলফা, তাহলে দেখো এইচ প্লাসের কনসেন্ট্রেশন কিন্তু সি আলফা হচ্ছে, এইটা সেটা আমি এখানে লিখেছি। আচ্ছা এইখানে কে এ এটা হচ্ছে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটা কি হবে না বেসিক্যালি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ, এইটা। আর এখানে একটা সি জিরো টার্ম থাকবে, সি জিরো টার্মটা নিয়ে অত মাথা না ঘামালেও তোমার চলবে, হ্যাঁ, মানে এখানে বাই সি জিরো মানে একটা ওভারঅল একটা সি জিরো হয়তো এখানে থেকে যাবে, সেটা আলাদা কথা। তাহলে এইটা দেখো, এইটা হচ্ছে আলফা সি, এটা আলফা সি, এটা হচ্ছে তোমার সি ইন্টু 1 মাইনাস আলফা, এখানে সি জিরো আছে। এবারে এইটা অ্যাপ্রক্সিমেটলি লিখতে হয় আলফাটা মাঝ লেস দ্যান 1 হয় বলে 1 মাইনাস আলফা থেকে আলফাটাকে বাদ দিয়ে দাও, তাহলে সি একটা কেটে গেল, তাহলে আলফা স্কোয়ার সি বাই সি জিরো এরকম একটা জিনিস তোমার আসে। এমনিতে আলফা স্কোয়ার সি লেখে আমি জাস্ট এটাকে ইউনিটলেস করার জন্য একটা সি জিরো দিয়ে ভাগটা তোমায় করে দিয়েছি আর কি, এইটা ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো তুমি যদি আলফা ডিফাইন করো, আলফাটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে কে এ সি জিরো বাই সি হোল টু দি পাওয়ার হাফ, তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যখন তোমার বলবে সেটা আলফা ইন্টু সি বলে, সেটা কি দাঁড়াবে না তোমার, বা ঠিক আছে এইটা হচ্ছে তোমার আলফাটা হচ্ছে তোমার রুট ওভার অফ তোমার কে এ সি জিরো বাই সি আছে এইটা, তার সঙ্গে সি এইটা, আর আমার পিএইচ ডিফাইন করার জন্য একটা সি জিরো দিয়ে অলরেডি ভাগ করে দিতে হবে, এটা সি জিরো দিয়ে ভাগ করলে এটা সি জিরো দিয়ে আর একটা তোমার ভাগ হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা তোমার রুট ওভার অফ মানে কে এ ইন্টু সি বাই সি জিরো এরকম থাকছে, রুট ওভার কে ইন্টু সি বাই সি জিরো এটা থাকছে। এবার তুমি যখন পিএইচ ডিফাইন করবে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই সি জিরো এইটা, সেটা বেসিক্যালি মাইনাস লগ 10 বেস রুট ওভার অফ কে এ ইন্টু সি বাই সি জিরো এইটা, এটা থাকছে। তার মানে এটা তোমার হয়ে যাচ্ছে মানে মাইনাস লগ 10 বেস কে এ একটা হাফ থেকে যাচ্ছে এইটা, আর মাইনাস আবার একটা হাফ লগ 10 বেস সি বাই সি জিরো থাকছে এইটা,
এটা এটা থাকছে। আর এইটাই না, এইটাই হচ্ছে তোমার হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। এটা হচ্ছে হাফ পিকে, মানে এখান থেকে না এই যে কে তুমি ডিফাইন করলে, মানে পিকেটা হচ্ছে তোমার মাইনাস লগ 10 বেস কে এ, এটাকে বলা হয় পিকে। ঠিক আছে, তাহলে এখানে তোমার এলো কি বেসিক্যালি মাইনাস হাফ লগ 10 কে, তাহলে মাইনাস লগ 10 কে, এটাকে তুমি পিকে বলে দাও, তাহলে হাফ পিকে মাইনাস হাফ লগ 10 বেস সি বাই সি জিরো। তাহলে দেখো একটা উইক অ্যাসিড, তার ক্ষেত্রে তুমি যদি পিএইচটাকে লিখতে চাও, সেখানে কিন্তু উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা মানে এবারে তোমার পিকে ভ্যালু বলে দিলে এই লাস্টের ফর্মুলা ইউজ করবে, আর যদি বলে দেয় না কে এর ভ্যালু সরাসরি বলে দেওয়া আছে, তখন তুমি আগের ফর্মুলা ইউজ করবে, তখন আর এই পিকে এর ফর্মে তোমাকে নিয়ে যাওয়ার দরকার পড়ছে না, এটা তুমি করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা একটা জিনিস যেটা মাথায় রাখা। তাহলে মানে অ্যাসিড সলিউশন যদি বিভিন্ন রকমের হয়, এটা স্ট্রং অ্যাসিড হতে পারে, সেটার বিভিন্ন রকমের সিচুয়েশন, হাই কনসেন্ট্রেশন, মডারেট কনসেন্ট্রেশন, ভেরি ভেরি লো কনসেন্ট্রেশন, তার ক্ষেত্রে পিএইচ বিভিন্ন ফর্মুলা ইউজ করে তোমাকে করতে হবে। একটা উইক অ্যাসিড যদি হয়, সেক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটা তোমাকে দেখতে হবে। আচ্ছা, যেমন আমি পিএইচ ডিফাইন করলাম না, ঠিক একই রকমভাবে যদি বেসিক সলিউশন হয়, মানে ধরো স্ট্রং বেসিক অর উইক বেসিক সলিউশন যদি হয় না, এটা যদি হয়, তখন হচ্ছে সবটাই না তুমি পিওইচ এর টার্মসে প্রথমে করে ফেলো। পিওইচটা হচ্ছে মাইনাস লগ 10 বেস অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস, এইটাকে তুমি লিখতে পারবে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো, তার সঙ্গে হচ্ছে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ ওইচ মাইনাস, এরকমভাবে তুমি লিখবে। এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারবে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো ফর ভেরি ডাইলিউট সলিউশন। যেমন আমি পিএইচ ডিফাইন করছি, ঠিক একই রকম পিওইচ তুমি এরকম ভাবে ডিফাইন করে নাও। আর এবার পিওইচ এইটা হচ্ছে অত বেশি ইউজড হয় না, মানে পিওইচ এই জিনিসটা এটা কিন্তু অত বেশি তোমার ইউজড হয় না। অত বেশি ইউজড হয় না মানে আমি বলতে চাইছি যে মানে লোকে সবকিছু হচ্ছে বেসিক সলিউশনেরও পিএইচ বলে, পিওইচ বলে না। আচ্ছা, সেইটার জন্য তোমাকে যেটা করতে হয় যে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার সম্বন্ধে একটা ধারণা থাকতে হয় তোমার। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এইটা, যেটা তোমার বেসিক্যালি মানে জল যখন ডিসোসিয়েট করছে উইক অ্যাসিডের মতো এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস তৈরি করছে, এই পার্টিকুলার কেসে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কেডব্লিউ, সেটা বেসিক্যালি অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস, সেটা হয়। নিচে অ্যাক্টিভিটি অফ এইচ টু থাকতে পারতো, আর অ্যাক্টিভিটি অফ এইচ টু যেহেতু 1 হয়ে যায়, মানে যে কোনো পিওর লিকুইড তার অ্যাক্টিভিটিটা 1 ধরে নিতে হয়, এখানে কেডব্লিউটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওইচ মাইনাস। আর এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারবে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই হচ্ছে তোমার সি জিরো তার স্কোয়ার। কারণ এটা সত্যি সত্যি ভীষণ ডাইলিউট সলিউশন বলে তার অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টগুলোকে তোমাকে জাস্ট 1 ধরে নিতে হয়। অ্যাক্টিভিটি কোফিসিয়েন্ট 1 ধরে নিলে কেডব্লিউটা হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস ইন্টু সি জিরো টু দি পাওয়ার মানে সি জিরো তার স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো যে সি এইচ প্লাস বাই সি জিরো আর সি ওইচ মাইনাস বাই সি জিরো এই দুটো সমান। কারণ একটা জল ডিসোসিয়েট করে যটা ক্যাটায়ন দেবে তটা অ্যানায়ন দেবে, আর যটা এইচ প্লাস দেবে তটা ওইচ মাইনাস দেবে, এই দুটো সমান হয়ে যায়, এবং এটা অবভিয়াসলি রুট ওভার অফ কেডব্লিউর সঙ্গে সমান হবে এইটা। আচ্ছা, এবারে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড 25 ডিগ্রি সেন্টিগ্রেড কেডব্লিউটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 হয় এইটা। তো সেই জন্যে সিএইচ প্লাস বাই সি জিরো, সি ওইচ মাইনাস বাই সি জিরো, সেগুলো হবে 10 টু দি পাওয়ার মাইনাস 7। সেই জন্যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ অফ নিউট্রাল ওয়াটার সেটা হয়ে যাচ্ছে তোমার 7 হয়ে যাচ্ছে। যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন যদি 10 টু দি পাওয়ার মাইনাস 7 হয়, তাহলে মাইনাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাসটা করো, নিউট্রাল ওয়াটারের পিএইচ কিন্তু তোমার 7 হয়ে যাবে। কখন? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে মাথায় রাখতে হবে যদি টেম্পারেচারটা ধরো মানে টেম্পারেচারটা যদি তোমার লেস দ্যান 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এইটা মানে টেম্পারেচারটা কিন্তু কেলভিন স্কেলে না, মানে সেন্টিগ্রেড স্কেলে বলছি। টেম্পারেচারটা যদি লেস দ্যান 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয় না,
তখন তুমি এটা দেখতে পাবে যে কেডব্লিউ 10⁻14 তার তুলনায় বেড়ে মানে কমে যায় আর কি, 10⁻15 10⁻16 ইত্যাদি হয়ে যায় আর কি। তখন হচ্ছে তোমার পিএইচ অফ নিউট্রাল ওয়াটার গ্রেটার দ্যান 7 হয়ে যেতে পারে। আবার যদি টেম্পারেচারটা গ্রেটার দ্যান 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, ধরো এত বেশি যে 10⁻14টা বেড়ে গিয়ে 10⁻13 হয়ে গেল, তো তখন তোমার পিএইচ অফ নিউট্রাল ওয়াটার সেটা কিন্তু লেস দ্যান 7 হয়ে গেল, তখন 6.5 হয়ে যাবে আর কি। তো এটা মাথায় রাখবো যে নিউট্রাল ওয়াটারের পিএইচ সবসময়ই 7 এরকম নয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিউট্রাল ওয়াটারের পিএইচটা প্রায় 7-এর কাছাকাছি। এবারে যদি তোমার একদম নিউট্রাল ওয়াটারই তুমি কনসিডার করলে, এবার টেম্পারেচারটা তোমার 25 ডিগ্রি না করে তুমি 60 ডিগ্রি করলে, বা 25 ডিগ্রি না করে তুমি 5 ডিগ্রি করলে, যেটা দাঁড়াচ্ছে কি টেম্পারেচার যত বাড়বে কেডব্লিউর ভ্যালু তত বাড়ে, টেম্পারেচার যত কমে কেডব্লিউর ভ্যালু তত কমে, এবং সেই মতো করে পিএইচ এর ভ্যালুটাও হচ্ছে বাড়বে বা কমবে, ঠিক হবে। মানে যত টেম্পারেচার বেশি, আজকে যেন জল বেশি ডিসোসিয়েট করছে, মিডিয়ামে এইচ প্লাস তত বেশি তুমি পাবে, আর এইচ প্লাস যত বেশি পাবে তোমার পিএইচটা তত কমে যাবে, যে 7-এর নিচে নেমে যেতে পারে। আর টেম্পারেচার কমালে হচ্ছে এটা 7-এর বেশি হয়ে যেতে পারে, এটা তোমার মাথায় রাখতে হবে। আর সেই জন্য যেটা দাঁড়াবে যে যে কোনো একটা অ্যাকোয়াস সলিউশনে, in aqueous solution at 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ আর পিওএইচ এই যোগ করলে না সেটা 14 দাঁড়ায়। তাহলে দেখো আমি এই যে বেসিক সলিউশনের জন্য, মানে যখন স্ট্রং বেসিক বা উইক বেসিক সলিউশন, তখন আমি পিওএইচ ডিফাইন করলাম, কিন্তু তোমাকে ডেটাগুলোকে পিওএইচ এর টার্মসে এক্সপ্রেস করার দরকার নেই, পিএইচ এর টার্মসে এক্সপ্রেস করতে পারবে। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ এবং পিওএইচটা হচ্ছে 14 বলে। আর at any arbitrary temperature কি হবে, arbitrary temperature pH প্লাস POH এটা হচ্ছে তোমার PKW সাথে সমান হবে। PKWটা তো এখান থেকে তুমি ডিফাইন করে ফেলতে পারবে, মানে KW যদি এটা হয় তাহলে এখান থেকে PKW as usual minus log 10 base KW। এবার KW যদি তোমার ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 10⁻14 হয়, তাহলে PKWটা 14 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা 14 হয়ে যাচ্ছে। আর যদি তোমার আরবিট্রারি টেম্পারেচার হয় সেটাকে 14 হতে হবে না, জাস্ট সিম্পলি পিকেডব্লিউ লিখলেই চলবে। তাহলে যদি মানে ইউজুয়ালি সব কিছু 25 ডিগ্রি সেন্টিগ্রেডই করতে দেয়, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ এবং পিওএইচ এর যোগফলটা হচ্ছে 14। তাহলে তুমি পিওএইচটা বের করে নিয়েছো, সেখান থেকে তুমি কিন্তু পিএইচটাকে বের করে নিতে পারবে ইউজিং দিস ইকুয়েশন। সেই জন্য তুমি হয়তো সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন, সেটা বেসিক সলিউশন, তার ক্ষেত্রে তুমি এইচ প্লাস বা ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন তুমি তো লিখতে পারো, কিন্তু ওখানে মানে যখন হয়তো ওই তোমার পিএইচ মেট্রিক টাইট্রেশন বা ইত্যাদি হবে আর কি যন্ত্র দিয়ে, সেখানে তোমার ওই বেসিক মানে এনওএইচ সলিউশন তার কনসেন্ট্রেশনটা তুমি জাস্ট পিওএইচ এর টার্মসে এক্সপ্রেস করার দরকার নেই, পিএইচ এর টার্মসে এক্সপ্রেস করলে সেটা তোমার মানে যেহেতু ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন বেশি ইন কম্পারিজন টু এইচ প্লাসের কনসেন্ট্রেশন, তো সেটা হচ্ছে 14 দিকে যাবে, 10 11 12 এরকম তোমার পিএইচ হয়ে যাবে। আর যদি এই সেল সলিউশন বা অক্সালিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড সলিউশন করে, সেটা 7-এর নিচে 3 4 5 এরকম একটা কিছু হবে। ঠিক আছে, এটা একটা মাথায় রাখবে তুমি। ঠিক আছে, এটা একটা জিনিস। আচ্ছা, এবারে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যখন আমি বললাম, ঠিক একই রকম ভাবে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হয়। মানে আমি উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট একবার বলেছি, আর একবার একটুখানি বলে নিই। উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তো একটা উইক অ্যাসিড তুমি এইচ এ এইরকম ভাবে লেখো, এটা ডিসোসিয়েট করলো এইচ প্লাস প্লাস এ মাইনাস হিসেবে। এইটার জন্য যে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেটাই হচ্ছে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। আচ্ছা, আমি এখানে লিখে দিই উইক বেস ডিসোসিয়েশন কে এ। সেই যে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা এই রিঅ্যাকশনের জন্য তুমি কেমন করে লিখবে, লিখবে কে এ ক্যাপিটাল কে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ এ মাইনাস বাই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ এইচ, এইরকমভাবে লেখা উচিত। এবারে এইটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ ইন্টু C0 এইরকমভাবে লেখো, যেখানে তোমার C0টা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা 1 মোল পার লিটার। আসলে এই C0 দিয়ে ভাগটা অনেকে করে না, কিন্তু এটা ভাগ করা দরকার, কারণ এই জিনিসগুলো সবচেয়ে ইউনিটলেস নাম্বার। তাহলে ইউনিটলেস নাম্বার যদি হয়, তাহলে কিন্তু এইখানে যদি C0টা না দাও, তার একটা ইউনিট থেকে যেতে পারতো। তাহলে আমি মানে যেহেতু এইচ এ উইক অ্যাসিড, সে ডিসোসিয়েশন খুব কম হয় বলে তোমার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে
তোমার 1 ধরে নেওয়া হয়, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে 1 ধরে নিলে তখন ওই উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে তুমি জাস্ট ওই অ্যাক্টিভিটির টার্মসে না লিখে তুমি কনসেন্ট্রেশনের টার্মে চাইলে লিখতে পারো, যেখানে C0টা হচ্ছে 1 মোল পার লিটার, এটা ইউনিটলেস কোয়ান্টিটি। আর এখান থেকে পিকেটা তুমি ডিফাইন করে ফেলছো মাইনাস লগ 10 বেস কে এইরকম ভাবে। আর এবারে দেখো যে একটা উইক অ্যাসিড তাদের মধ্যে যখন তুমি কম্পেয়ার করবে, মানে কতটা বেশি উইক কতটা কম উইক যখন তুমি কম্পেয়ার করতে চাইবে, কিভাবে কম্প্যারিজনটা করবে? দেখো যে যার কে বেশি তার মানে ইকুইলিব্রিয়ামটা তার ক্ষেত্রে তত ডান দিকে শিফট করেছে। তার মানে ধরো আমি উইকের মধ্যে আবার স্ট্রঙ্গার যদি হয়, মানে স্ট্রঙ্গার অ্যাসিড ধরো, মানে আমি দেখো কে বা পিকে এইগুলো তোমার ভীষণ স্ট্রং অ্যাসিড, হ্যাঁ, তাদের জন্য ইউজুয়ালি ইউজ করা হয় না, কারণ এই টাইপের কোনো ইকুইলিব্রিয়াম থাকেই না। এই পিকে এই ভ্যালুগুলো বা পিকে বি এই ভ্যালুগুলো উইক অ্যাসিড বা উইক বেসের জন্য ইউজুয়ালি ব্যবহার করা হয়। এবারে তুমি ইন প্রিন্সিপাল তো লিখতে তো কোনো অসুবিধা নেই, তুমি চাইলে লিখতেই পারো, কিন্তু যেমন করে পিএইচটা হচ্ছে ডাইলিউট সলিউশনের জন্য তুমি ব্যবহার করতে পারো, ব্যবহার করাটা ঠিকঠাক। ঠিক একই রকমভাবে পিকে এবার কে এগুলো হচ্ছে তোমার উইক অ্যাসিড, তার জন্যই ব্যবহার করাটা তোমার ঠিকঠাক। এবার উইকের মধ্যে যদি স্ট্রঙ্গার হয়, মানে স্ট্রঙ্গার অ্যাসিড হয়, মানে মানে হয়তো ধরো অ্যাসিডিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড তুমি কম্পেয়ার করছো, স্ট্রঙ্গার অ্যাসিড মানে ইমপ্লাই করবে কি, মানে হায়ার কে ভ্যালু, তার মানে এটা ইমপ্লাই করবে কি লোয়ার পিকে ভ্যালু। তার মানে উইক অ্যাসিডগুলো ধর দুটো উইক অ্যাসিড তোমায় বললো, ধরো আমি কথায় কথায় অ্যাসিটিক অ্যাসিড তার পিকে বলে দিয়েছে তোমার 4.75, এটা একটা বলে দিল, আর ধরো তোমার বেনজোইক আছে সেটা বলো 4.20, তাহলে অ্যাসিড হচ্ছে 4.75 আর বেনজোইক অ্যাসিড 4.20, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করে তোমাকে বলতে বলা হয় যে কোনটা মোর অ্যাসিডিক, উত্তরটা হবে তোমার বেনজোইক অ্যাসিড, যার পিকে ভ্যালু যত কম সে তোমার তত বেশি অ্যাসিডিক আর কি সেটা। তাহলে স্ট্রঙ্গার অ্যাসিড মানে হচ্ছে লোয়ার পিকে হবে, আর উইকার অ্যাসিড মানে হচ্ছে হায়ার পিকে হবে। এইটা সম্বন্ধে কিন্তু একটা পরিষ্কার তোমার ধারণা থাকা দরকার আছে, ঠিক আছে? এটা আর ঠিক একই রকম ভাবে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হয়, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সেটাকে কে বি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে। ধরো একটা বেস তুমি কনসিডার করছো বিওএইচ, তারা ডিসোসিয়েট করছে করে তোমার বি প্লাস প্লাস হচ্ছে ধরো ওএইচ মাইনাস তোমার তৈরি করলো, বি প্লাস আর ওএইচ মাইনাস তোমার তৈরি করছে। তাহলে এই পার্টিকুলার কেসে এই কে বিটাকে ডিফাইন করবে এইরকম ভাবে, অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ বিওএইচ, অ্যাক্টিভিটি অফ বি প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ ওএইচ মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ বিওএইচ, এইটা ঠিক আছে। আচ্ছা এইটা, আচ্ছা এক্ষেত্রে তোমার মানে এটাকে ওই যেটা বললাম, যদি সলিউশনটা যথেষ্ট ডাইলিউট হয় তুমি চাইলে কনসেন্ট্রেশন অফ বি প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ বিওএইচ ইন্টু C0 এইরকমভাবে তুমি এটাকে ডিফাইন করতে পারো, ঠিক আছে? তো যেখানে একই রকমভাবে C0টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার, আর তুমি এখান থেকে পি কে বিটাকে ডিফাইন করতে পারবে সেটা মাইনাস লগ 10 বেস কেবি, এটা এভাবে তুমি ডিফাইন করতে পারলে। আর এখানেও ঠিক একই রকম ভাবে উইক বেস তুমি কম্পেয়ার করছো, তার মধ্যে আবার উইকের মধ্যে যে স্ট্রঙ্গার, উইক বেস মানে হচ্ছে তার হায়ার কেবি ভ্যালু হবে, হায়ার কেবি ভ্যালু, এটা তার মানে হচ্ছে তোমার লোয়ার পিকেবি ভ্যালু, এটা ঠিক আছে। হায়ার কেবি ভ্যালু তার মানে হচ্ছে লোয়ার পিকেবি ভ্যালু। তাহলে পিকে বি ভ্যালু দিয়ে যদি তোমার কোন উইক বেসটা কম্পারেটিভলি মোর স্ট্রঙ্গার বা লেস স্ট্রঙ্গার তুমি জাস্ট দেখতে চাও, তাহলে তুমি কিন্তু এইভাবে করতে পারবে জিনিসটা। তাহলে উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, হ্যাঁ, এটা এই দুটো সম্বন্ধে আমার একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তো দেখো আমি কি করলাম এখন পর্যন্ত, আমি জাস্ট পিএইচটাকে ডিফাইন করেছি। এবারে বিভিন্ন কেসে স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন কনসেন্ট্রেশনে পিএইচ কেমন করে বের করতে হয়, উইক অ্যাসিডের ক্ষেত্রে কেমন করে তোমার বের করতে হবে এটা, মানে সরি মানে
আবার বলছি মানে হ্যাঁ উইক অ্যাসিডের ক্ষেত্রে সরি ঠিক আছে। আচ্ছা ঠিক একই রকমভাবে স্ট্রং বেস বা উইক বেসটাও তুমি একই রকমভাবে করতে পারবে। প্রথমে এইটা ভালো যে ওখানে যেমন সব কিছু পিএইচ এর টার্মসে করছিল, এখানে সব কিছু পিওএইচ এর টার্মসে করো। তারপরে পিওএইচটা হচ্ছে পিকেডব্লিউ মাইনাস পিএইচ এইরকমভাবে তুমি লিখে দাও। বা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হলে পিএইচটা হচ্ছে তোমার 14 মাইনাস পিওএইচ এইরকমভাবে লিখে তুমি পিএইচগুলোকে বের করে দাও। এইটা ঠিক আছে। আর উইক আছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এইগুলো নিয়ে আলোচনা করলাম। তো দেখো কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে মানে পিএইচ গুলো তোমাদের মানে বহুল মানে কি বলবো ব্যবহৃত কনসেপ্ট 9-10-এ ব্যবহার করেছো, 11-12-এ ব্যবহার করেছো, ইনঅর্গানিকে ব্যবহার করেছো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে ব্যবহার করেছো। হ্যাঁ সেইগুলো একটু ভালো করে দেখে নেবে, জ্যাম টামে কিন্তু এইসব সহজ সহজ কোশ্চেনই পড়ে। ঠিক আছে। আর এবার আমি চলে আসছি সল্ট হাইড্রোলিসিস। আচ্ছা সল্ট হাইড্রোলিসিস মানে বেসিক্যালি তোমার একটা সল্টের সাথে জলের রিয়াকশন, ঠিক আছে, করে জাস্ট তৈরি হয়, মানে সল্টের সঙ্গে জলের রিয়াকশনস করে তোমার সেখান থেকে অ্যাসিড এবং বেস যেখান থেকে সল্টটা তৈরি হয়েছিল সেটার কাছে পাওয়া। ধরো একটা সল্ট যদি তুমি BA বলো, তার সঙ্গে তোমার জলের রিয়াকশন করছে, মোটামুটি একটা ইকুইলিব্রিয়াম থাকে মোস্ট অফ দ্য কেসে, করে তুমি জাস্ট ওই HA যে অ্যাসিডটাকে নিয়েছিলে সেটা ফিরে পেলে, আর যে বেসটা নিয়েছিলে সেই বেসটা তুমি ফিরে পেলে। আচ্ছা এবারে এই যে অ্যাসিডটা এবং এই যে বেসটা যেগুলোকে মিলে তোমার সল্টটা তৈরি হয়েছিল, হাইড্রোলিসিসের পরে তো সেই অ্যাসিড এবং সেই বেসই তোমার তৈরি হচ্ছে। এবার এই অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, বেসটা হচ্ছে স্ট্রং বেস না উইক বেস, তার উপরে নির্ভর করে 4 রকমের সল্ট হতে পারে, এবং 4 রকমের সল্টের তোমার হাইড্রোলিসিস হতে পারে। তাহলে সেটা হচ্ছে, তাহলে তুমি যখন সল্ট হাইড্রোলিসিসটাকে দেখছো, তুমি এটাকে 4টে ভাগে ভাগ করে দেখো। ও 4টে তো মাত্র। এই ধরো, তাহলে প্রথম যে হাইড্রোলিসিসটা তুমি করো সেটা হচ্ছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, এইটা। তারপরটা হচ্ছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড উইক বেস, তারপরে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, ফাইনালি হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। মানে অ্যাব্রিভিয়েশনটা একটুখানি বলে দিই, এইটা মানে হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এইটা মানে হচ্ছে তোমার উইক অ্যাসিড। আচ্ছা আর হচ্ছে SB মানে হচ্ছে তোমার স্ট্রং বেস, আর সরি WB মানে হচ্ছে উইক বেস। উইক বেস, হ্যাঁ এটা। আচ্ছা এইটা হচ্ছে, এইটার ক্ষেত্রে হচ্ছে এটা ডাজ নট হাইড্রোলাইজ। তাহলে এই যে যখন তুমি একটা সল্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, ধরো সোডিয়াম ক্লোরাইড বা ইত্যাদি নিচ্ছ, তাদের কিন্তু হাইড্রোলিসিস হয় না। মানে সোডিয়াম ক্লোরাইড তুমি জলে যত টেম্পারেচারই দাও না কেন সেই Na+Cl- হিসেবেই থাকবে। যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে HCl এবং NaOH থেকে, সেটা কিন্তু ডিসোসিয়েট করে তোমার ওই HCl এবং NaOH কিন্তু তৈরি হবে না, এটা তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেখানে এদের ক্ষেত্রে তোমার কোনো ফর্মুলা টর্মুলা কিছু বোঝার দরকার নেই। আর এই যে বাকি যে 3টে কেস, এই বাকি 3টে কেসের জন্য তোমাকে ফর্মুলা মানে পিএইচ এর ফর্মুলা বের করে রাখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো সল্ট অফ স্ট্রং অ্যাসিড উইক বেস যদি হয়, তা তার পিএইচটা কি হবে? আচ্ছা পিএইচটা হচ্ছে প্রথমে সবাইয়ের ক্ষেত্রে হাফ PKW একটা থাকবে, এটাই হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার 7। আচ্ছা এবারে তুমি বলো যে যদি স্ট্রং অ্যাসিড উইক বেস হয়, সেটা হাইড্রোলাইজড হওয়ার পরে, তুমি হাইড্রোলাইজ হওয়াটা তুমি নয় প্রথমে নয় ভুলে গেলে, তুমি ভাবো যে স্ট্রং অ্যাসিড আর উইক বেস যদি হয়, সে যখন তোমার অ্যাজিভ যেন মানে, আচ্ছা হাইড্রোলাইজডই বলছে, হাইড্রোলাইজ যখন হয়ে গেল,
সে তৈরি করবে কি স্ট্রং অ্যাসিড আর উইক বেস। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি লেসে এরকম বলছি স্ট্রং অ্যাসিড তো মানে ধরো অ্যামোনিয়াম ক্লোরাইডকে তুমি এক্সাম্পল হিসেবে ধরো নিলে, তো অ্যামোনিয়াম ক্লোরাইড হাইড্রাইজ হওয়ার পরে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এবং HCl তৈরি করবে। এবার HCl স্ট্রং অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক বেস, তাহলে অ্যাকোয়াস সলিউশনটা কি হবে? অ্যাকোয়াস সলিউশন অ্যাসিডিক হবে। আর অ্যাকোয়াস সলিউশন যদি অ্যাসিডিক হয়, অ্যাকোয়াস সলিউশন যদি তোমার অ্যাসিডিক হয়, তাহলে পিএইচটা কি হবে? পিএইচটা হচ্ছে তোমার 7 থেকে বেশি হবে না কম হবে? বলো। কম হবে স্যার। কম হবে। তাহলে কম হবে মানে হচ্ছে তোমার এইখানে যে টার্মগুলো থাকবে সেগুলো মাইনাস সাইন দিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? তাহলে দুটো টার্ম থাকবে, এটা মাইনাস সাইন দিয়ে আসবে, কারণ হাফ পিকেডব্লিউ 25 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা হচ্ছে 7। এবারে স্ট্রং অ্যাসিড উইক বেস যখন তুমি কনসিডার করছো, তখন হচ্ছে তুমি বুঝতে পারছো যে তোমার ওই সল্টের কনসেন্ট্রেশন যাই হোক না কেন, তোমার আলটিমেটলি কিন্তু পিএইচটা 7-এর নিচে আসতে হবে। নিচে আসবে বলে তুমি মাইনাস সাইন দিয়ে দিয়ে করবে। আচ্ছা, এবারে সেইখানে দুটো টার্ম থাকবে, একটা হচ্ছে তোমার হাফ পিকে, এখানে থাকবে বি, পিকে বি। কেন পিকে বি? কারণ পিকে বা পিকে বি শুধুমাত্র উইক অ্যাসিড বা উইক বেসের জন্যই তোমাকে ডিফাইন করতে হয়। তাহলে এখানে বেসটাকে তো উইক, সেখানে এটা হাফ পিকে বি থাকবে। আর তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে হাফ লগ সি বা সি বাই C0, যেখানে সিটা হচ্ছে তুমি যে সলটাকে নিবে তার কনসেন্ট্রেশন। তাহলে যেটা মানে পিকে এ থাকে না পিকে বি থাকে, যেটা উইক আর কি সেইটা থাকবে। মানে এখানে যেমন উইক বেস আছে বলে পিকে বি থাকবে, এখানে উইক অ্যাসিড আছে বলে তোমার পিকে এ থাকবে। আর সাইনটা কি হবে? মাইনাস হবে না প্লাস হবে? সেটা হচ্ছে মাইনাস হবে, কারণ তুমি জানো তার অ্যাকোয়াস সলিউশনে পিএইচটা 7-এর নিচে নেমে যায়। এটা এবারে আমি এইরকম ভাবে লিখলাম, যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তোমাকে ক্যালকুলেট করতে পারো, তাহলে হাফ পিকেডব্লিউ সেমেল লিখে তুমি ক্যালকুলেশনটা করবে। এটা আর এবার এই পার্টিকুলার ক্ষেত্রে যখন সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তখন যখন তুমি পিএইচ ডিফাইন করবে, পিএইচটা লিখবে ওই হাফ পিকেডব্লিউটা কমন। এবার উইক অ্যাসিড স্ট্রং বেস হলে মিডিয়ামের পিএইচটা 7-এর থেকে বেশি হয়ে যাবে, সেখানে প্লাস দিয়ে হবে দুটোই। তা প্রথমটা হচ্ছে হাফ পিকে এ, কারণ অ্যাসিডটা হচ্ছে উইক, আর তার সঙ্গে থাকবে হাফ লগ 10 বেস সি বাই C0, হাফ লগ 10 বেস সি বাই C0। এটা আর এইটা হচ্ছে যদি সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস হয়, তখন যে পিএইচটা এই তখন হচ্ছে পিএইচটা হাফ পিকে এটা রইল। আচ্ছা, এখানে দেখো দুজনেই উইক, অ্যাসিডটা উইক আর বেসটা উইক। আর অ্যাসিড বা বেস যদি দুজনেই উইক হয়, তখন তোমার পিকে পিকেবি দুটোই অ্যাপিয়ার করবে। পিকে এটা সে বেসিক্যালি প্লাস দিয়ে অ্যাপিয়ার করবে, হাফ পিকে এ, আর পিকে বিটা সেটা হচ্ছে মাইনাস দিয়ে অ্যাপিয়ার করবে। মানে আগেরটাতে দেখো পিকে যেমন প্লাস দিয়ে অ্যাপিয়ার করেছে, পিকে বি মাইনাস দিয়ে অ্যাপিয়ার করেছে, সেই জিনিসটা তোমার থাকবে। তাহলে তোমার যখন সল্ট হাইড্রোলিসিস করবে, তাহলে সল্ট হাইড্রোলিসিস হওয়ার পরে হচ্ছে কার পিএইচ কেমন হবে, এই ফর্মুলা দিয়ে তোমাকে এই পুরো জিনিসটাকে বুঝতে হবে। কিন্তু তাহলে এই পার্টিকুলার কেসে এইটাই যদি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে করো, তাহলে পিএইচটা এটা দাঁড়াবে 7 পিকে হ্যাঁ, এটা পিকে বি, হ্যাঁ হাফ পিকে এটা হচ্ছে প্লাস দিয়ে আর হাফ পিকে বিটা হচ্ছে মাইনাস দিয়ে। তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচটা হয়ে যাবে 7 মাইনাস হাফ পিকে বি মাইনাস হাফ লগ সি বাই C0। এটা ঠিক আছে। আচ্ছা, এইটা তার মানে এর যে পিএইচটা, এই যে সলিউশনের পিএইচটা, সেটা ইউজুয়ালি হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক বেস বলে এটা লেস দ্যান 7 হয় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এইখানে তুমি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কি দাঁড়াবে? এটা পিএইচটা তুমি লিখতে পারবে 7 প্লাস হাফ পিকে এ প্লাস হাফ লগ সি বাই C0। আমি C0 দিয়ে ভাগটাকে করছি এটা ইউনিটলেস করার জন্য। এটা গ্রেটার দ্যান 7 হয়ে যায় অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এর ক্ষেত্রে যেটা তুমি করবে, পিএইচটা হচ্ছে তোমার 7 প্লাস হাফ পিকে এ মাইনাস হাফ পিকে বি। আচ্ছা, এই পার্টিকুলার কেসে পিএইচটা কি হবে সেটা কিন্তু পিকে এবং পিকে বি তার রিলেটিভ ভ্যালুর উপরে নির্ভর করে ঠিক হবে। রিলেটিভ ভ্যালুর উপরে নির্ভর করে কিন্তু ঠিক হবে। মানে ধরো যদি তুমি অ্যামোনিয়াম অ্যাসিটেট কনসিডার করছিলে,
তাহলে অ্যাজ ফর এক্সাম্পল তুমি ধরো নিলে অ্যামোনিয়াম অ্যাসিডেট, অ্যামোনিয়াম অ্যাসিড এটা তৈরি হচ্ছে কি দিয়ে, একটা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। মজা কেটা হচ্ছে এর কে ভ্যালু আর এর কেবি ভ্যালু এই দুজনই সমান হয়ে যায়, মানে 1.8 × 10⁻⁵ এর মতো, বা তুমি অন্যভাবে বলতে গেলে এর পিকে ভ্যালু আর এর পিকেবি ভ্যালু এই দুটো খুব সমান হয়ে যায় এবং দুটোই হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.75 এর খুব কাছাকাছি আর কি। তাহলে এইটা কি হচ্ছে, এই দুটো টার্ম ক্যান্সেলড হয়ে যাবে, ক্যান্সেলড হয়ে গিয়ে এই পার্টিকুলার কেসে পিএইচটা তোমার অ্যাপ্রক্সিমেটলি 7-এর কাছাকাছি হয়ে যাবে at 25°C। কারণটা হচ্ছে তোমার এই অ্যাসিটিক অ্যাসিড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুজনের এর পিকে আর এর পিকেবি সমান, মানে এর কে আর কেবি সমান বা এর পিকে পিকেবি মোরালেস কাছাকাছি বলে হচ্ছে তুমি এটাকে বলতে পারলে। কিন্তু তুমি যদি আজকে অ্যামোনিয়াম অ্যাসিডের না নিয়ে তুমি অ্যামোনিয়াম অক্সালাইড নিতে বা অ্যামোনিয়াম ফরমেট নিতে, তাহলে এই সিচুয়েশনটা হতো না। সেই জন্য এর ক্ষেত্রে পিএইচটা সবসময় 7 তুমি বলবে না, এর পিএইচটা যে 7-এর কাছাকাছি হতে পারে যদি তোমার পিকে পিকেবিটা তারা খুব কাছাকাছি হয়। আদারওয়াইজ সেটা অ্যাসিডিকও হতে পারে, বেসিকও হতে পারে, এটা ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি যে অ্যাসিডটাকে নিয়েছে বা যে বেসটাকে নিয়েছে তার রিলেটিভ ভ্যালু অফ পিকে এবং পিকেবি তার জন্য আর কি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হয়। তাহলে দেখো, তাহলে সল্ট হাইড্রোলিসিসে যে বিভিন্ন রকমের সল্ট হলে কার জন্য কি পিএইচ হয় আর কি, সেই ফর্মুলাগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল সল্ট হাইড্রোলিসিসের ফর্মুলাগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ধরো বাফার সলিউশন। আচ্ছা, বাফার সলিউশন। আচ্ছা, বাফার সলিউশন এমনি তুমি জানো যে কিছু কিছু সলিউশন আছে যে সলিউশনের পিএইচ গুলো তোমার অ্যাপ্রিসিয়েবলি চেঞ্জ হবে না যদি অল্প পরিমাণ H+ বা OH- অ্যাড করা হয়। তার মানে এটা হচ্ছে যে বাফার সলিউশন হচ্ছে এই সলিউশন হুজ pH does not change appreciably due to addition of small amount of H+ or OH-। সামান্য পরিমাণ, খুব বেশি অ্যাড করলে গন্ডগোল হয়ে যাবে, সামান্য পরিমাণ H+ বা OH- অ্যাড করলে তাদের যেন মানে এর তফাৎ না হয়, মানে তাদের পিএইচ এর যেন কোনো চেঞ্জ না হয়, এইটা। আচ্ছা, আর এবারে এই বাফার সলিউশন তোমার ইউজুয়ালি 3 রকমের হয়। বাফার সলিউশন 3 রকমের হয়। একটা বলে অ্যাসিডিক বাফার, একটাকে বলা হচ্ছে বেসিক বাফার, আর একটাকে নাম দেওয়া হচ্ছে নিউট্রাল বাফার। আচ্ছা, অ্যাসিডিক বাফারটা কি না, অ্যাসিডিক বাফারটা তৈরি হয় হচ্ছে তোমার মানে দেখ, এমনিতে বাফার তৈরি করতে গেলে তোমাকে কোনো একটা মানে ধরো উইক অ্যাসিড তার স্ট্রং বেস সল্ট বা উইক বেস তার স্ট্রং অ্যাসিড সল্ট তোমাকে নিতে হয়। মানে একটা তোমাকে উইক অ্যাসিড তার স্ট্রং বেস সল্ট অথবা উইক বেস তার স্ট্রং অ্যাসিড সল্ট দিতে হয়, অথবা একটা অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক অ্যাসিড অর উইক বেস তোমাকে নিতে হয়। ঠিক আছে, তা তুমি দেখো যখন অ্যাসিডিক বাফার বলবে সেখানে তুমি নেবে হচ্ছে একটা উইক অ্যাসিড, মানে এটা বেসিক্যালি অ্যাকোয়াস সলিউশন অফ এ উইক অ্যাসিড অ্যানিস্ট স্ট্রং বেস সল্ট। তার মানে ধরো আমি বলছি যে অ্যাকোয়াস সলিউশন অফ, ধরো তুমি অ্যাসিডিক অ্যাসিড নিলে একটা উইক অ্যাসিড, তবে তুমি ধরো মানে এক্সাম্পল হিসেবে ধরো তুমি বলছি এক্সাম্পল হিসেবে তুমি নিচ্ছ কি অ্যাকোয়াস সলিউশন অফ অ্যাসিটিক অ্যাসিড ধরো, প্লাস হচ্ছে তুমি সোডিয়াম অ্যাসিডের নাম,
তাহলে অ্যাসিটিক অ্যাসিড আর তার স্ট্রং বেস সল্ট তুমি নিয়েছো আর কি। আর এক্ষেত্রে এটা হয় যে তোমার অ্যাসিটিক অ্যাসিড সেটা একটা ইকুইলিব্রিয়ামের মধ্যে দিয়ে যায়, কারণ উইক অ্যাসিড বলে CH3COO মাইনাস। আর জল সে তো যেহেতু অ্যাকোয়াস সলিউশন, সে তো একটা এই ধরনের ইকুইলিব্রিয়াম সবসময় সে মেনটেন করে। তো এই দুটো ইকুইলিব্রিয়াম আছে। এবার তুমি খেয়াল করো যে মিডিয়ামে তুমি যদি বেশি H+ অ্যাড করো, এবার সোডিয়াম অ্যাসিডের মানে মিডিয়ামে পর্যাপ্ত পরিমাণে অ্যাসিটেট আয়ন আছে, তাহলে সামান্য H+ অ্যাড করলে সেই H+টা অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে গিয়ে তোমার আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ যে H+টাকে দিলে সেই H+টা কিন্তু কনজিউমড হয়ে গেল, সে মিডিয়ামের পিএইচটাকে আর কমাতে পারলো না। আর যদি OH- অ্যাড করো, সেই OH- হচ্ছে H+ এর সঙ্গে যুক্ত হয়ে সে বেসিক্যালি জল তৈরি করে ফেলবে। তার মানে H+টাকে সে খেয়ে নিতে পারছে, OH- খেয়ে নিতে পারছে, এইরকম করে সে তার পিএইচটাকে মেনটেন করতে পারবে। তাহলে অ্যাসিডিক বাফার যখন হচ্ছে, অ্যাসিডিক বাফারের ক্ষেত্রে তোমাকে নিতে হচ্ছে একটা উইক অ্যাসিড তার স্ট্রং বেস সল্ট, এটা। আর এবং এই পার্টিকুলার কেসে একটা পিএইচ বের করার জন্য একটা ইকুয়েশন তোমাকে ব্যবহার করতে হয়, তাকে হেন্ডারসন ইকুয়েশন বা হেন্ডারসন-হেসেলবেক ইকুয়েশন বলা হয়। হেন্ডারসন-হ্যাসেলবেক ইকুয়েশন, HASSELBALCH। মানে হয়তো শুধু হেন্ডারসন ইকুয়েশনও তুমি জাস্ট ভাবতে পারো, সেটা কিছুই না, সেটাকে তুমি জাস্ট ডাইলিউট সলিউশন যদি হয় পিএইচটাকে লিখতে পারবে pKa প্লাস log 10 বেস concentration of salt by concentration of acid। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার মানে এই যে সোডিয়াম অ্যাসিটেট নিয়েছিল তার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই যে অ্যাসিটিক অ্যাসিড নিয়ে তার বেসিক্যালি কনসেন্ট্রেশন। তার মানে পিএইচ হচ্ছে pKa প্লাস log 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এটা হচ্ছে যখন ডাইলিউট সলিউশন অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোকে তুমি জাস্ট 10:1 বলে দিচ্ছ, এইটা। আর এবারে বেসিক বাফারে চলে আসে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অ্যাকোয়াস সলিউশন of a weak base and its strong acid salt। আচ্ছা, এক্সাম্পল হিসেবে তুমি নাও ধরো অ্যামোনিয়াম ক্লোরাইডকে নাও প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড না, তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক বেস আর তার স্ট্রং অ্যাসিড সলিউশন মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা তুমি নিচ্ছ ধরো। আর এই পার্টিকুলার কেসে তোমার যেটা হবে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সে এরকম একটা ইকুইলিব্রিয়ামের থ্রু দিয়ে যায়, NH4+ প্লাস OH- এই ইকুইলিব্রিয়ামটা থাকে। আর জলের তো এই ইকুইলিব্রিয়ামটা সবসময়ই আছে, H++ হচ্ছে তোমার OH- এই ইকুইলিব্রিয়ামটা তোমার আছে, এটা। আর এবারে মিডিয়ামে OH- অ্যাড করলে সে পর্যাপ্ত পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে NH4+ পেয়েছে, তাহলে OH- NH4+ এর সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে ফেলবে। আর যদি H+ অ্যাড করো সে OH- সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে ফেলবে। তোমার মিডিয়ামে সামান্য পরিমাণ H+ বা OH- অ্যাড করলে তোমার পিএইচটা চেঞ্জ হতে পারছে না। তাহলে এর জন্য যে হেন্ডারসন হেসেলবেক ইকুয়েশন, যেটা পিএইচটা হয়ে যাবে কি, দেখো এগুলো সিমেট্রি আছে ইকুয়েশনগুলোর মধ্যে, যেমন এখানে পিএইচ বলছি, মানে মানে এটা যেমন তোমার অ্যাসিডিক বাফার বলে পিএইচ তুমি লিখলে, তুমি এর ক্ষেত্রে এক কাজ করো, এটা পিওএইচ করে দাও, এইটা। মানে পিওএইচ আমি করে দিচ্ছি, তুমি চাইলে কিন্তু পিওএইচ থেকে পিএইচ তুমি করে ফেলতে পারো। আমি পিওএইচ দিয়ে লিখছি, তাহলে মনে থাকবে ভালো। সেটা হচ্ছে এই পিকেটা হয়ে গেল পিকেবি, মানে পিকে বা পিকেবি যেখানে যে উইক তার ক্ষেত্রে এই পিপি এইসব ব্যাপারগুলো থাকে, এটা হলো। তাহলে তোমার পিকেবি হলো, আর প্লাস হচ্ছে তোমার log 10 বেস
লগ 10 বেস, উপরে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ সল্ট আর নিচে হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস। এটা তো যেখানে যেখানে অ্যাসিডের রিলেটেড জিনিসপত্রগুলো আছে সেগুলো সব বেস রিলেটেড জিনিসপত্র দিয়ে কনভার্টেড হয়ে গেল। এটা আর নিউট্রাল বাফারের ক্ষেত্রে হয় এটা অনেক সহজ। এর ক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা উইক অ্যাসিড আর উইক বেসের অ্যাকোয়া সলিউশন নিতে হয়। তার মানে এটা মানে মানে উইক অ্যাসিড মানে মানে সল্ট অফ উইক অ্যাসিড উইক বেস তার অ্যাকোয়া সলিউশন নিতে হয়। এটা বেসিক্যালি অ্যাকোয়া সলিউশন of a salt of weak acid and weak base। হ্যাঁ, aqueous solution of a salt of weak acid and weak base। ঠিক আছে, মানে ধরো আমি এক্সাম্পল হিসেবে বলছি aqueous solution of, আগের তো aqueous সলিউশনটা লেখা হয়নি, আর aqueous solution of ধরো তুমি অ্যামোনিয়াম অ্যাসিটেট নাও, এটা তুমি নাও। ঠিক আছে, আর এই পার্টিকুলার কেসে কি হবে না, এই পার্টিকুলার কেসে দেখো তোমার এরা রিয়াক্ট করে মানে এরা জলের সঙ্গে রিয়াক্ট করে সে প্রথমে জলের সঙ্গে রিয়াক্ট করে কি দিচ্ছে না অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছে প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে। আচ্ছা, এবারে অ্যাসিটিক অ্যাসিড যখন তৈরি হয়ে গেল সে আবার তোমার অ্যাসিটেট আয়ন প্লাস এইচ প্লাস তৈরি করছে, সেগুলো সব অ্যাকোয়াস, ব্র্যাকেট আর একিউটা লেখা হচ্ছে না, মানে অনেক অন্তর দিয়ে লেখা হচ্ছে না। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে তোমার দিয়ে দিচ্ছে NH4 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস তোমার দিয়ে দিচ্ছে। এবার H প্লাস দিলে সে অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, আর OH মাইনাস দিয়ে দিলে সে অ্যামোনিয়াম NH4 প্লাসের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। এইটা আচ্ছা, এবারে এর জন্য যে পিএইচটা আমি একটু আগে করে গেলাম, এটা তো বেসিক্যালি উইক অ্যাসিড আর উইক বেসের যে সল্ট আর হাইড্রোলিসিসের জন্য যে পিএইচ আর সেটা কি হবে না হাফ PKW যেমন আছে প্লাস হাফ PKA মাইনাস হাফ PKB, এই ফর্মুলা দিয়ে যাবে। তাহলে দেখো যে তিনটের যে ডিফারেন্ট বাফার, সে বাফার অ্যাকশনটা আমি বুঝে গেলাম, আর অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে এই তিনটে বাফার সলিউশনের যে পিএইচটা তুমি কেমন কি ফর্মুলা দিয়ে ঠিক করবে আর কি, মানে অ্যাসিডিক বাফার বা বেসিক বাফার হলে হ্যান্ডারসন ইকুয়েশন থেকে তুমি ব্যাপারটাকে করতে পারবে। আর যদি তোমার মানে নিউট্রাল বাফার হয় যেটা বেসিক্যালি হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড উইক বেস তার অ্যাকোয়াস সলিউশন, তার ক্ষেত্রে তোমার পিএইচটা তুমি এইরকম ভাবে ডিফাইন করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা টার্ম হচ্ছে খুব কাজে লাগে, সেটা হচ্ছে তোমার বাফার ক্যাপাসিটি। সেখান থেকেও তোমার প্রবলেম তোমার আসতে পারে। আসলে একটা বাফারের কাজ দেখি, বাফারের কাজ দেখা হচ্ছে তুমি সামান্য অ্যাসিড বা বেস দিলে তার জন্য এখানে পিএইচ এর চেঞ্জ না হয়। তা যে এই কাজটা যত ভালো করে করতে পারবে তার বাফার ক্যাপাসিটি তত বেশি। তার মানে হচ্ছে যে মানে ধরো মানে ইউনিট পিএইচ চেঞ্জের জন্য কার ক্ষেত্রে কত বেশি তোমার এইচ প্লাস বা ওইচ মাইনাস অ্যাড করতে হচ্ছে। তার মানে বেসিক্যালি বাফার ক্যাপাসিটি তুমি এইভাবে ডিফাইন করতে পারছো যে মানে এইভাবে ভাবতে পারো অ্যামাউন্ট অফ এইচ প্লাস অর ওইচ মাইনাস, অ্যামাউন্ট না করে বা চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অর ওইচ মাইনাস, এইভাবে বললে ভালো হবে। চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অর ওইচ মাইনাস, এটা বললে হবে। চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস অর ওইচ মাইনাস নিডেড ফর ইউনিট চেঞ্জ অফ পিএইচ। চেঞ্জ অফ পিএইচ মানে পিএইচটা চেঞ্জ হতে পারে এইচ প্লাস অ্যাড করলে বা ওইচ মাইনাস অ্যাড করলে, মানে আমি বেশ এইচ প্লাস বা ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনের চেঞ্জটাকে দেখবো, যতখানি চেঞ্জ করলে হচ্ছে তোমার পিএইচটা 1 ইউনিট চেঞ্জ হতে পারে।
আচ্ছা সেটাকে বাফার ক্যাপাসিটি যদি বিটা বলো, তুমি বিটাটাকে এক্সপ্রেস করতে পারো তুমি এইরকম ভাবে। তা যদি দেখো এই ওয়েজ মাইনাসের টার্মসে বলো, সেটা হচ্ছে যে তুমি এইরকম ভাবে ডিফাইন করো ডি অফ পিএইচ। তাহলে খেয়াল করে দেখো যদি পিএইচ এর চেঞ্জ 1 হয়, তার জন্য তোমার বেসিক্যালি ওয়েজ মাইনাসের কনসেন্ট্রেশনে কি চেঞ্জটা হচ্ছে। আর ওয়েজ মাইনাসের কনসেন্ট্রেশন বাড়লে কিন্তু পিএইচ বাড়ে, সেগুলো পজিটিভ সাইন দিয়ে লিখেছো। আর এইটা ইকুয়াল টু তুমি লিখতে পারো মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ডিভাইডেড বাই হচ্ছে তোমার ডি অফ পিএইচ। কারণ এখানে এইচ প্লাস অ্যাড করলে পিএইচটা কমে আর কি। তাহলে ধরো হয়তো একটা সলিউশন আছে যেখানে পিএইচটা হচ্ছে তোমার 3, তুমি 3 থেকে 2 করছো, তার জন্য কতখানি এইচ প্লাস অ্যাড করতে হবে। বা অন্যরকম করে তুমি দেখো যদি ওই মাইনাস অ্যাড করলে তাহলে 3 থেকে 4 হবে, তার জন্য কতখানি তোমাকে ওই মাইনাস অ্যাড করতে হলো, সেটা বেসিক্যালি তোমার বিটা। আচ্ছা এবারে এই বাফার ক্যাপাসিটি সেইটা তুমি তুমি কি বলে তার একটা ফর্মুলা তুমি সেট করতে পারো আর কি, মানে বিটার এক্সপ্রেশনটা। এবারে তুমি সেটা অ্যাসিড অ্যাড করছো না বেস অ্যাড করছো তার উপরে নির্ভর করবে। ধরো বিটাটাকে যদি তুমি বেস অ্যাড করে করার চেষ্টা করো, ধরো ডি কনসেন্ট্রেশন অফ ওয়েজ, মানে তুমি একটা বেস অ্যাড করছো, বেস অ্যাড করে তুমি জাস্ট বাফার ক্যাপাসিটিটাকে যা ডিফাইন করতে চাইছো, সেটা তোমার বাই ডেফিনেশন হবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ তোমার যে মানে একটা মানে আসলে যেটা হয় কি এই পার্টিকুলার কেসে যে মানে হ্যান্ডারসন ইকুয়েশনটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আমি অ্যাসিডিক ব্যাপার বা বেসিক ব্যাপারের কথা ভাবছি আর কি, যে যদি সল্টের কনসেন্ট্রেশনটা যদি সি অফ সল্ট বলি, অ্যাসিডের কনসেন্ট্রেশনটা যদি সি অফ অ্যাসিড বলি, তাহলে সি অফ সল্ট বাই সি অফ অ্যাসিড ডিভাইডেড বাই সি অফ সল্ট প্লাস হচ্ছে সি অফ অ্যাসিড। এইটা এটা কার জন্য না, এটা হচ্ছে তোমার বেসিক্যালি অ্যাসিডিক বাফার যখন হবে তার ক্ষেত্রে তোমার এই জিনিসটা, এটা হচ্ছে অ্যাসিডিক বাফারের জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা এবারে বলি এই যে জিনিসটা এইটা কখন ম্যাক্সিমাম হয় না, এটা বাফার ক্যাপাসিটি ম্যাক্সিমাম হবে, তাহলে ইট উইল বি ম্যাক্সিমাম যখন এই কনসেন্ট্রেশন অফ সল্ট কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এই দুটো তোমার সমান হয়ে যাবে। মানে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড এবং কনসেন্ট্রেশন বেল যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে এটা কার জন্য আমি করলাম না, এটা বেসিক্যালি অ্যাসিডিক বাফারের জন্য বললাম। ঠিক একই রকম করে সিমিলারলি তুমি যদি ধরো মানে এটা মানে ফর অ্যাসিডিক বাফারের জন্য বললাম, আপনার যদি বেসিক বাফার হতো, বেসিক ব্যাপারের ক্ষেত্রে আসলে ওই স্টার্টিং মানে এই ডেরিভেশনগুলো তোমরা নিশ্চয়ই করেছো একবার, হ্যাঁ তবু আমি একবার বলে দিচ্ছি আর কি। এটা হচ্ছে তোমার তখন বিটাটা ওই একই রকম করে তুমি যেরকমভাবে ডিফাইন করবে আর কি, মানে এইচ প্লাস অ্যাড করে হোক ওই মাইনাস অ্যাড করে হোক যেটা খুশি তোমার আর কি। এটা ধরো মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই ডিপিএইচ, এইটা এইরকমভাবে যদি ডিফাইন করো, তাহলে এটা হবে কনসেন্ট্রেশন অফ সল্ট অ্যাজ ইউজুয়াল যেমন আছে সেটা, তার সঙ্গে তোমার থাকবে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ অ্যাসিড ছিল, মানে এখানে কনসেন্ট্রেশন অফ বেস থাকবে এইটা, এটা ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ সল্ট প্লাস হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস এইটা। এখানে অ্যাসিডের বদলে বেস হয়ে গেল, আর এটাও তোমার ইট উইল বি ম্যাক্সিমাম when concentration of salt equal to হচ্ছে তোমার কনসেন্ট্রেশন অফ বেস। ঠিক আছে, যখন কনসেন্ট্রেশন অফ সল্ট এবং কনসেন্ট্রেশন অফ বেস তোমার সমান হয়ে যাবে তখন হচ্ছে তোমার এটা করতে পারবে। ঠিক আছে, এটা তাহলে এইটাও একটু কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, বাফার ক্যাপাসিটি বাফার রিলেটেড এখান থেকে পরীক্ষা তোমার কোশ্চেন দিয়ে দিতেই পারে আর কি। তোমার ওই কিছু না, একদম একদম জাস্ট ফর্মুলায় বসিয়ে প্রবলেম করা, বা 1 নম্বরের এমসিকিউতে জ্যামের জন্য আমি বলছি, 1 নম্বরের এমসিকিউতে জাস্ট বলে দিল যে কখন বাফার ক্যাপাসিটি ম্যাক্সিমাম হবে, বলে তোমার অনেকগুলো মানে 4টে অপশন দিয়ে দিল, সেই কারেক্ট অপশনটা তুমি টিক মারতে পারবে আর কি। সেখানে কোনো কিছুই ইগনোর করতে হবে না, পুরোটাকেই মাথায় রেখে তোমাকে করতে হবে। আচ্ছা আচ্ছা নেক্সট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে, আচ্ছা দেখো এইটা 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 এখানে বলে নিই আগে, এই যেটা বললাম এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? মানে বাফার সলিউশন এবং তার সঙ্গে বাফার ক্যাপাসিটি এই রিলেটেড পার্টটা পরিষ্কার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে নেক্সট যে জিনিসটা আলোচনা করা সেটা হচ্ছে তোমার অ্যাসিড বেস নিউট্রালাইজেশন। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন এবং তার সঙ্গে ইন্ডিকেটর আর কি।
নিউট্রালাইজেশন অ্যান্ড ইন্ডিকেটার। এটা একটুখানি দেখতে হবে, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, এটা ছোটবেলা থেকে করে আসছো, কিন্তু যে যখন টাইট্রেশনটা করা হয় বিভিন্ন জায়গায় তার পিএইচটা কিভাবে তুমি ঠিক করবে আর কি, সেটা সেই ফর্মুলাগুলো মানে আমি যা যা ফর্মুলা শিখিয়েছি তার বেসিসে এখন করতে পারবে আর কি। আচ্ছা দেখো, প্রথমে একটা জিনিস সেটা হচ্ছে যে যেটা মূল প্রিন্সিপাল আর কি অ্যাসিড বেস নিউট্রালাইজেশন আর কি, তাহলে মেন প্রিন্সিপাল যেটা সেটা হচ্ছে এই যে মানে যে কোনো নিউট্রালাইজেশন যেটা প্রিন্সিপাল আর কি, ধরো যদি তুমি একটা মানে কি বলবো, ধরো V1 আর V2 হচ্ছে তোমার ভলিউম অফ, ধরো আমি বলছি অ্যাসিড অ্যান্ড বেস respectively that are required at the time of নিউট্রালাইজেশন। মানে ধরো তুমি হয়তো 10 ml অক্সালিক অ্যাসিড দিয়েছিলে, উপর থেকে তুমি NaOH অ্যাড করছো, NaOH কত ml লাগলো যখন নিউট্রালাইজেশনটা হচ্ছে আর কি, তাহলে তুমি হয়তো 10 ml অক্সালিক অ্যাসিড দিয়েছিলে, তো V1টা হচ্ছে 10 ml আর NaOH কতটা লেগেছে, লেসে তোমার 20 ml লেগেছে, মানে ধরে নাও মানে ভলিউম অফ NaOH হচ্ছে তোমার বেসিক্যালি 20 এইটা। আর S1 আর S2 যদি তোমার স্ট্রেংথ এটা ইন নর্মালিটি, মোলারিটি নয়, স্ট্রেংথ ইন নর্মালিটি অফ অ্যাসিড অ্যান্ড বেস রেসপেক্টিভলি, অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ হয়তো S1 ছিল, যে NaOH দিয়ে তুমি টাইট্রেট করছো সেটা তো তোমার S2 এইটা রেসপেক্টিভলি এইটা, তখন যেটা দাঁড়াবে দেন V1 S1 ইকুয়াল টু তোমার V2 S2, তাহলে এইটা হচ্ছে মেজর প্রিন্সিপাল, V1 S1 ইকুয়াল টু V2 S2, সেইখান থেকে তোমাকে জাস্ট এগোতে হবে। আচ্ছা এবারে ধরো যখন তুমি কাউকে হয়তো কনিক্যাল ফ্লাক্সে নিয়েছো, উপরে বুলেটে করে তুমি ধর আরেকটা কিছু সলিউশন ফেলে তুমি জাস্ট টাইট্রেশনটাকে করছো, তাহলে ইন্ডিকেটর না পরে ইউজ করবে, তার আগে একটু বোঝার চেষ্টা করো যে অ্যাট দ্য টাইম অফ নিউট্রালাইজেশন তার পিএইচটা কি হচ্ছে। তো অ্যাট দ্য টাইম অফ নিউট্রালাইজেশন পিএইচটা কি হচ্ছে তুমি যদি জানতে পারো, তাহলে তুমি দেখবে যে অ্যাট দ্য টাইম অফ নিউট্রালাইজেশন জাস্ট ঠিক আগে আর জাস্ট ঠিক পরে দেবে পিএইচের একটা জাম্প হয়। হ্যাঁ মানে জাস্ট মানে যেটা ইম্পর্টেন্ট যে নিউট্রালাইজেশন পয়েন্টে একটা পার্টিকুলার পিএইচ আছে, কিন্তু নিউট্রালাইজড হওয়ার জাস্ট আগের মুহূর্তে আর জাস্ট তার পরের মুহূর্তে না পিএইচের অনেকটা ডিফারেন্স, একটা জাম্প হয়। এবারে যদি এমন কোনো একটা ইন্ডিকেটর তুমি ইউজ করতে পারো যে নিউট্রালাইজেশন জাস্ট আগে যে কালার দিল আর নিউট্রালাইজেশন জাস্ট পরে হচ্ছে একটা অন্য কালার দিল, তাকে তুমি ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারবে, তুই ইন্ডিকেট দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্ডিকেটর। তাহলে ইন্ডিকেটর মানে অ্যাসিড বেস ইন্ডিকেটর প্রাইমারি যেটা করে আর কি, অ্যাসিড বেস ইন্ডিকেটর indicates the neutralization point by color change. আচ্ছা ইন্ডিকেটর গুলো ইউজুয়ালি হয় তোমার মানে কি বলে একটা উইক অ্যাসিড বা উইক বেস, এগুলি নর্মালি হয় ইউজুয়ালি। ধরো আমি বললাম এটা একটা উইক অ্যাসিড, তাহলে সেটাকে তুমি HIN এইরকম ভাবে লেখো, তাহলে যেমন উইক অ্যাসিড তার একটা ডিসোসিয়েশন ঘটে, এরকম ভাবে ডিসোসিয়েশনটা ঘটবে H প্লাস IN মাইনাস। আর এইখান থেকে তুমি একটা ইন্ডিকেটর কনস্ট্যান্ট ডিফাইন করতে পারো, যেমন উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তেমন ইন্ডিকেটর কনস্ট্যান্ট তুমি ডিফাইন করতে পারো KIN, যেটা ওই অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ IN মাইনাস বাই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি অফ HIN, এইরকম করে তুমি একটা ইন্ডিকেটর কনস্ট্যান্ট ডিফাইন করতে পারছো। এটাই তোমার ডাইলিউট সলিউশনের জন্য তুমি কনসেন্ট্রেশন দিয়ে এক্সপ্রেস করতে পারবে। আর
পি কে আইএন একটা জিনিসটা আমি ডিফাইন করতে পারবো, যেটা মাইনাস লগ 10 বেস কে আইএন। এটা মানে এটা যেমন উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট থেকে তুমি পি কে ডিফাইন করো, ঠিক একই রকম ভাবে এটা তুমি ডিফাইন করে ফেলতে পারলে। এটা আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে যে তুমি যেটা দেখতে পাওয়া যায় যে মানে ইন্ডিকেটরের ক্ষেত্রে এই যে এইচ আইএন and IN minus have different colors. আচ্ছা দেখো, এবারে যদি আমার মিডিয়ামে এইচ প্লাস বেশি থাকে তাহলে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে থাকবে, অর্থাৎ তোমার এইচ আইএন এর কালার পাবে, সেটা হচ্ছে অ্যাসিডিক। মানে তাহলে অ্যাসিডিক মিডিয়ামে উই গেট কালার অফ এইচ আইএন, এটাকে বলে অ্যাসিড কালার বলতে পারো তুমি। মানে যখন মিডিয়ামে এইচ প্লাসটা বেশি থাকবে তাহলে ইকুইলিব্রিয়ামটা কি হচ্ছে, বাঁ দিকে তোমার শিফট করে থাকছে, তখন এইচ আইএন এর কালার পাবে। আর ইন বেসিক মিডিয়াম উই গেট কালার অফ আইএন মাইনাস। সেটা কি করে ঠিক করলে তুমি দেখো, এই যে এখানে এইচ আইএন মানে ইকুইলিব্রিয়ামে যদি এইচ প্লাস তোমার বেশি থাকে তাহলে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে থাকবে, অর্থাৎ আইএন মাইনাস কম থাকবে, এইচ আইএন বেশি থাকবে। আর যদি উল্টো দিকে তোমার বেসিক মিডিয়াম হয় তাহলে হচ্ছে বেসিক ওইচ মাইনাস এইচ প্লাসকে খেয়ে নিল, অর্থাৎ প্রোডাক্ট থেকে এইচ প্লাস সরে গেল, মানে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট করে গেল, তুমি বেসিক্যালি আইএন মাইনাসটা পেলে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে প্রমিনেন্ট কালার পেতে গেলে দেখো, যদি এমন হতো যে এইচ আইএন এবং আইএন মাইনাস তাদের কনসেন্ট্রেশন মোডালের খুব কাছাকাছি আছে, তখন কি হবে, অ্যাসিড কালার এবং বেসিক কালার মিশে গিয়ে একটা মাঝামাঝি কিছু একটা কালার তুমি পাবে। কিন্তু যদি এরকম হয়ে যেত যে এই এইচ আইএন এর কনসেন্ট্রেশনটা বাই হচ্ছে আইএন মাইনাসের কনসেন্ট্রেশনটা, এটা গেটার দেন ধরো তোমার 10, তাহলে আমি যেটা পাবো গেটার ইকুয়াল টু 10 আর কি, কারণ উই গেট অ্যাসিড কালার। আবার উল্টো দিকে যদি এমন হতো সি আইএন মাইনাস বাই সি এইচ আইএন, এইটা যদি তোমার গেটার ইকুয়াল টু 10 হতো, তাহলে মিডিয়ামে আইএন মাইনাসের কনসেন্ট্রেশন এইচ আইএন এর তুলনায় অনেক অনেক বেশি, তখন তুমি যেটা পেতে উই গেট বেস কালার বা বেসিক কালার আর কি, তাহলে বেসিক কালারটা পাবে। তার মানে দেখো, তোমার যেটা ইম্পর্টেন্ট যে তোমার যদি একটা কালার চেঞ্জ তোমাকে দেখাতে হয়, তখন মিডিয়ামের পিএইচটা মানে এই যে এটা তো একটা হ্যান্ডারসন ইকুয়েশন ওবে করবে, মানে এই যে তোমার ইন্ডিকেটরটা সেও একটা হ্যান্ডারসন ইকুয়েশন ওবে করছে। হ্যান্ডারসন ইকুয়েশনটা কি হবে না, পিএইচটা সেটা বেসিক্যালি পি কে আইএন, যেমন হ্যান্ডারসন ইকুয়েশন আমি মানে আগে করেছি আর কি, সেই রকম ভাবে বলছি। একটা হ্যান্ডারসন হেসেলবেক টাইপের ইকুয়েশন ওবে করবে, একটা পিএইচ পি কে আইএন প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ আইএন মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ আইএন, মানে একটা অ্যাসিডিক বাফারের জন্য যেমন হ্যান্ডারসন ইকুয়েশন সেই রকম ভাবে একটা ইকুয়েশন তৈরি করছে এইটা। তাহলে এবারে দেখো আইএন মাইনাস বাই এইচ আইএন, মানে যখন তোমার কনসেন্ট্রেশন অফ আইএন মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ আইএনটা এইটা গেটার মানে ইকুয়াল টু 10 আমি লিখছি, মানে গেটার ইকুয়াল টু না করে আমি একদম ইকুয়াল টু 10 বলছি, মানে একদম অপটিমাল একদম, এটা ইকুয়াল টু তোমার 10, তখন পিএইচটা হয়ে যাচ্ছে কত না পি কে আইএন প্লাস 1। আবার উল্টো দিকে যদি কনসেন্ট্রেশন অফ এইচ আইএন বাই কনসেন্ট্রেশন অফ আইএন মাইনাস এইটা কিন্তু তোমার 10 হয়ে যায়, এইটা কিন্তু তোমার 10 হয়ে যায়, তাহলে পিএইচটা হয়ে যাচ্ছে তোমার পি কে আইএন মাইনাস 1। তার মানে দেখো খেয়াল করে যে তোমার যদি তোমার অ্যাট দ্য টাইম অফ নিউট্রালাইজেশন মানে মানে জাস্ট মানে মানে আমি এইভাবে বলি জাস্ট বিফোর অ্যান্ড আফটার আর কি, মানে আমি অন্যভাবে বলি যে যদি তোমার কোনো একটা অ্যাসিড বেস টাইট্রেশনে কোনো একটা ইন্ডিকেটর ইউজ করে তোমাকে কালার চেঞ্জটাকে দেখতে হয়, তাহলে তোমার পিএইচটা এই দেখো পিকেআইএন প্লাস মাইনাস 1 এর মধ্যে থাকতে হবে, মানে অ্যাট দ্য টাইম অফ নিউট্রালাইজেশন
pH has to be pKin plus minus 1 to show distinct color change by an indicator. এটা তাহলে pKin প্লাস মাইনাস 1 এর মধ্যে তোমাকে কালার চেঞ্জটা হতে হবে, মানে সেই মতো করে তোমাকে কিন্তু ইন্ডিকেটর চুজ করতে হয়। মানে তুমি এমন একটা ইন্ডিকেটর তুমি চুজ করলে দেখা গেল যে তার এই যে মানে কি বলবো মানে 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 আমি বলছি একটা অ্যাসিড বা নিউট্রালাইজেশন তুমি কনসিডার করছো যার হয়তো ইকুইভ্যালেন্ট পয়েন্টে বা নিউট্রালাইজেশন পয়েন্টে পিএইচটা হচ্ছে 4 হয়, মানে এমন একটা ইন্ডিকেটর তুমি ইউজ করলে যে ইন্ডিকেটরটা তার কালার চেঞ্জের রেঞ্জটা পিকেআইএনটা হচ্ছে দেশে 8-এর কাছাকাছি, 8-এর কাছাকাছি মানে হচ্ছে 7 থেকে 9 এর মধ্যে যদি ইকুইভ্যালেন্ট পয়েন্টে পিএইচটা হয় তবেই কেবলমাত্র সেই ইন্ডিকেটরটা তোমার কালার চেঞ্জটাকে দেখাতে পারবে। কারণ তোমার আগে আর পরে কালার তো একই হতে হবে। তুমি যদি এবারে উল্টো দিকে যদি নিউট্রালাইজেশন পয়েন্টে পিএইচটা 4 হয় তাহলে পিএইচ 4 মানে পিএইচ যখন কম থাকছে আর কি, অর্থাৎ এইচ প্লাসের পরিমাণটা যখন বেশি থাকছে সে বেসিক্যালি কি করবে, সে বেসিক্যালি অ্যাসিড কালারটা দেখাবে। এবারে ইকুইভ্যালেন্ট পয়েন্টে হয়তো পিএইচটা চেঞ্জ হয় 3 থেকে 5-এ গেল, তখন তো সে বেসিক্যালি অ্যাসিডিক কালারটাই দেখাচ্ছে, তুমি কালার চেঞ্জ কিছু দেখতে পাবে না। তাহলে কালার চেঞ্জ দেখতে গেলে তোমাকে যেটা করতে হবে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টের পিএইচটা পিকেআইএন প্লাস মাইনাস 1-এর মধ্যে তোমার থাকতে হবে, ঠিক আছে? সেই মতো করে তোমাকে ইন্ডিকেটরটাকে চুজ করতে হবে। তাহলে এখানে ইন্ডিকেটর চুজ করাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি ধরো ফেনপথ্যালিন ইন্ডিকেটরটা হচ্ছে তুমি যখন দেখবে সেক্ষেত্রে তোমার ওই মানে পিকেআই মানে যে মানে মানে যে সেই সমস্ত টাইটেশনের ক্ষেত্রে ফেনপথ্যালিন ইন্ডিকেটর তুমি ইউজ করতে পারবে যেখানে চেঞ্জটা হচ্ছে ওই 8 থেকে 10 এরকম একটা জায়গায় হচ্ছে তোমার পিএইচের চেঞ্জটা হয় আর কি। তার মানে তোমাকে ইন্ডিকেটর কনস্ট্যান্ট তার ভ্যালুগুলোকে তোমার জানতে হবে। এবারে সেই মতো করে তুমি কোন মানে মানে যে অ্যাসিড বেস টাইটেশনটা তুমি করছো তার ইকুইভ্যালেন্ট পয়েন্টে পিএইচটা কেমন অর্ডারে তুমি দেখে নিয়ে সেই মতো করে তোমাকে পুরো ক্যালকুলেশনগুলোকে করতে হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে ইন্ডিকেটরের ইউজটা ঠিক কি কোথায় কিরকম ভাবে তুমি করছো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ধরো আমি একটা জাস্ট তোমাকে বলছি, ধরো তুমি যেটা খুব করতে হয় অ্যাসিডিক অ্যাসিড ভার্সেস এনএইচ টাইটেশন, ঠিক আছে? অ্যাসিডিক অ্যাসিড ভার্সেস এনএইচ টাইটেশন। তার ধরো নিউট্রালাইজেশন কার্ভটা এটা কেমন দেখতে হতে পারে? তুমি নিচে ধরো অ্যাসিডিক অ্যাসিড নিয়েছো আর উপর থেকে ড্রপ ওয়াইজ তুমি এনওইচ অ্যাড করছো, তাহলে এটা হচ্ছে তোমার পিএইচ, এদিকে তুমি লেখো, এদিকে হচ্ছে তোমার ড্রপস অফ ধরো এনওইচ অ্যাডেড, ঠিক আছে? তাহলে এবারে আচ্ছা, খুব স্বাভাবিক ব্যাপার যেটা সেটা তো নিশ্চয়ই বলে দিতে হবে না, সেটা হচ্ছে তোমার লাইনটা সোজা করে আঁকি। আচ্ছা, তোমার শুরুতে তুমি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড নিয়েছিলে, তার পিএইচটা খুব কম ছিল, এবারে তুমি এনএইচটাকে অ্যাড করছো, তাদেরকে যেটা দাঁড়াবে তোমার পিএইচটা গ্র্যাজুয়ালি বাড়বে, একটা সময়ের পরে খুব র্যাপিডলি বাড়বে, র্যাপিডলি বেড়ে যাওয়ার পর তারপর আবার সে স্লোলি বাড়বে। এটা এই টাইপের কার্ভ পাওয়া যাবে, এই ধরনের কার্ভগুলোকে বলে সিগময়েড কার্ভ, মানে এস শেপড কার্ভ, সিগময়েড কার্ভ। যে কার্ভগুলো থাকে এস শেপড কার্ভ পাও, সিগময়েড কার্ভ পাও, মানে প্রথমে স্লোলি চেঞ্জ, তারপরে র্যাপিড চেঞ্জ, তারপরে আবার স্লো চেঞ্জ। তাহলে এইরকম ভাবে তুমি একটা জাস্ট মানে এটা মোরালেস কনস্ট্যান্ট হয়ে যায়, এরকম একটা তুমি কার্ভ তুমি পাচ্ছ। আচ্ছা, এবারে দেখো যে একদম স্টার্টিং পয়েন্ট যদি তুমি দেখো, এই স্টার্টিং পয়েন্টে যখন তুমি পিএইচ ক্যালকুলেট করবে, স্টার্টিং পয়েন্টে পিএইচ থেকে তখন তো মিডিয়ামে শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড আছে, তাহলে এই স্টার্টিং পয়েন্টে যখন পিএইচটা তোমাকে বের করতে হবে সেখানে তো বাবা রে বাবা, তখন তো মিডিয়ামে শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড আছে, তখন এনওইচ কিছু নেই। তা স্টার্টিং পয়েন্টে যখন তুমি পিএইচটাকে ক্যালকুলেট করছো সেটা তোমার কোন ফর্মুলা দিয়ে তোমাকে ঠিক করতে হবে স্টার্টিং পয়েন্টে? দেখো এই স্টার্টিং পয়েন্টে যখন পিএইচটা তুমি ক্যালকুলেট করবে, দেখো আমার একটা উইক অ্যাসিড, তার যে পিএইচ এর ফর্মুলা শেখালাম সেই জিনিসটা, জাস্ট একটা উইক অ্যাসিড, তার যে পিএইচ এর ফর্মুলা শেখানো হয়েছে বেসিক্যালি এক্স্যাক্টলি সেটা, ঠিক আছে? মানে ধরো শুধুমাত্র যদি অ্যাসিটিক অ্যাসিড থেকে থাকে তখন ওই যেটা আমি একটা লিখেছিলাম না যে তোমার পিএইচটা হচ্ছে কত, একটা হাফ
পি কে একটা মাইনাস মনে হয় একটা হাফ লগ 10 বেস সি বাই সি জিরো একটা ফর্মুলা লিখলাম না? হ্যাঁ স্যার। হুম, তাহলে এই ফর্মুলা দিয়ে তোমাকে পিএইচটা ঠিক করতে হচ্ছে একদম একদম স্টার্টিং এ এইটা। আচ্ছা এবারে তুমি ধরো কয়েক ড্রপ এনওইচ অ্যাড করে দিয়েছো। আচ্ছা কয়েক ড্রপ এনওইচ অ্যাড করে দিয়েছো মানেটা কি হলো না, কয়েক ড্রপ এনওইচ যদি তুমি অ্যাড করে দাও তাহলে খেয়াল করো যে মিডিয়ামে এই যে অ্যাসিটিক অ্যাসিডটা ছিল, যে এনওইচটা অ্যাড করছো সে কিছুটা সোডিয়াম অ্যাসিডে তৈরি করে ফেলেছে। তাহলে তোমার মিডিয়ামে কিন্তু কিছুটা সোডিয়াম অ্যাসিডে তৈরি হয়ে গেছে। তাহলে এখন মিডিয়ামে কি আছে, অ্যাসিটিক অ্যাসিড আছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার কিছুটা মানে এনওইচও আছে। তাহলে সেই পার্টিকুলার কেসে তুমি দুরকম করে ব্যাপারটাকে ভাবতে পারো। সেটা হচ্ছে যে তোমার বেসিক্যালি একটা বাফার ভাবো এটাকে তুমি, মানে মানে আমি যে অ্যাসিডিক বাফার যেটা দেখলাম না, একটা উইক অ্যাসিড একটা স্ট্রং বেস সল্ট। তাহলে অ্যাসিডিক অ্যাসিড অনেক ছিল, তুমি সামান্য এনওইচ অ্যাড করেছো, এই সামান্য এনওইচ তার প্রপোর্শনেট মানে তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অ্যাসিডিকের সঙ্গে রিয়াক্ট করে সোডিয়াম অ্যাসিডেট তৈরি করে ফেলেছে। সোডিয়াম অ্যাসিডেট তৈরি করে ফেললে তোমার মিডিয়ামে বেসিক্যালি আছে সোডিয়াম অ্যাসিডেট এবং অ্যাসিডিক অ্যাসিড। তাহলে বেসিক্যালি একটা অ্যাসিডিক বাফার। তো অ্যাসিডিক বাফার যদি হয় তাহলে তার পিএইচটা তুমি কি করে ক্যালকুলেট করবে, একটা হ্যান্ড রাসেল ইকুয়েশন থেকে। তাহলে এই জায়গায় তুমি পিএইচটাকে ক্যালকুলেট করো হ্যান্ড রাসেল ইকুয়েশন থেকে। সেটা কি, পিএইচটা হচ্ছে পিকে প্লাস লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ সল্ট বাই কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। তো তুমি দেখো এনওইচ অ্যাড করার পরে কতখানি সোডিয়াম অ্যাসিডের তৈরি হয়েছে ডিভাইডেড বাই হচ্ছে কতখানি অ্যাসিডিক অ্যাসিড তোমার আছে। আর এবারে একদম ইকুইভ্যালেন্ট পয়েন্টে, তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্টে কি হচ্ছে না, ইকুইভ্যালেন্ট পয়েন্টে তোমার কিন্তু আর অ্যাসিটিক অ্যাসিড নেই, পুরোটাই সোডিয়াম অ্যাসিটেট হয়ে গেছে। তাই পুরোটাই যদি সোডিয়াম অ্যাসিটেট হয়ে যায় তাহলে এখানে কি জাস্ট সিম্পলি একটা সল্ট আছে তোমার, যে সল্টটা হচ্ছে ইটস সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তা সল্ট অফ উইক অ্যাসিড আর স্ট্রং বেস যদি হয় তার হাইড্রোলিসিসের জন্য যে পিএইচ হয় সেটাই, তা সেটা কি হবে, সেটা বেসিক্যালি তোমার হাফ, মানে এই পার্টিকুলার পয়েন্টে পিএইচটা তুমি কি করে লিখবে, এই পার্টিকুলার পয়েন্টে পিএইচটাকে তুমি লিখবে হচ্ছে পিএইচ ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ পিকে ডব্লিউ, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে তোমার 7 প্লাস হাফ পিকে এ প্লাস হচ্ছে হাফ লগ 10 বেস কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট ডিভাইডেড বাই হচ্ছে তোমার C0। এটা সল্টের কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ দ্য সল্ট বাই হচ্ছে তোমার C0। তো এই ফর্মুলা দিয়ে চলবে এটা। আর যখন ইকুইভ্যালেন্ট পয়েন্ট তোমার ক্রস করে গেল তখন মিডিয়ামে কি আছে, শুধুমাত্র এনওএইচ আছে। মানে মানে তখন তো এখানে সল্টের হাইড্রোলিসিসটা না খুব মানে স্লোলি হয় এবং এইটা, এবং এই যে জায়গাটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট যখন ক্রস করে গেল তখন মিডিয়ামে কি হচ্ছে না, যা ছিল মানে সোডিয়াম অ্যাসিডে ছিল, তুমি এক্সট্রা জাস্ট এনওএইচ অ্যাড করেছো। তাহলে এক্সট্রা এনওএইচ অ্যাড করার জন্য এনওএইচই মেনলি তোমার এখানে কন্ট্রিবিউট করছে। তাই এনওএইচ যদি মেনলি কন্ট্রিবিউট করে তাহলে তার যে পিএইচ ক্যালকুলেট করা আর কি, পিএইচটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে কি বলবো পিকে ডব্লিউ, মানে হাফ পিকে ডব্লিউ, না পিকে ডব্লিউ সরি হাফ নয়, মানে এটা হচ্ছে পিএইচটা হচ্ছে পিকে ডব্লিউ মাইনাস পিওইচ দিয়ে তোমার ঠিক করতে হবে, যেখানে পিওইচটা তুমি জাস্ট ক্যালকুলেট করো মাইনাস লগ 10 বেস, এটাকে ক্যালকুলেট করো মাইনাস লগ 10 বেস ওই মানে অ্যাক্টিভিটি অফ ওইজ মাইনাস সেটা দিয়ে আর কি, বা এটাকে তুমি লিখতে পারো মাইনাস লগ 10 বেস এই কনসেন্ট্রেশন অফ ওইজ মাইনাস বাই হচ্ছে তোমার C0 এইভাবে। এটা মানে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্টের পরে যে এক্সেস এনওএইচ তুমি অ্যাড করলে দেখো যে এনওএইচটা এক্সেস অ্যাকচুয়ালি ঠিক কতটা হচ্ছে সেটা তুমি দেখবে, দেখে সেইখান থেকে তুমি জাস্ট পিওইচটাকে ক্যালকুলেট করবে আর পিএইচটা হয়ে যাবে পিকে ডব্লিউ মাইনাস পিওইচ, সেইভাবে তুমি জিনিসটাকে করে ফেলতে পারবে। এবং এই পার্টিকুলার কেসে দেখা যায় যে ইকুইভ্যালেন্ট পয়েন্ট জাস্ট যখন স্টার্ট হচ্ছে আর ইকুইভ্যালেন্ট পয়েন্ট যখন জাস্ট তোমার ক্রস করে গেল, এইখানে পিএইচটা ওই তোমার 7-এর থেকে একটু কম, অ্যারাউন্ড এই 6.73 এরকম অর্ডারের হয়। আর যখন ইকুইভ্যালেন্ট পয়েন্টটা জাস্ট টপকে গেল সেটা তোমার 11.68 মতো হয়, মানে একদম মানে 7 থেকে একদম বা 7 বা 6.75 থেকে একদম তোমাদের 10-11 এরকম একটা জাম্প ঘটে যায় আর কি, এটা এই জাম্পটা ঘটে যায় আর কি। এবারে তোমাকে দেখতে হবে যে যে সমস্ত ইন্ডিকেটর জাস্ট পিকে আইএনটা এর মাঝে পড়ছে তাদেরকে তুমি ইউজ করতে পারবে, যেমন ফেনপথ্যালিন তুমি কিন্তু এখানে ইউজ করতে পারবে, ফেনপথ্যালিন ইন্ডিকেটর তুমি ইউজ করতে পারবে।
তবে আমি তোমাকে এখানে দেখো জাস্ট একটা উইক আছে স্ট্রং বেস টাইটেশনের জন্য ব্যাপারটাকে দেখালাম। এবারে বাকি যে সমস্ত টাইটেশনগুলো হয় তুমি একদম মানে যা মানে কি বলবো যা শিখিয়েছি তোমাকে তার বেসিসে তোমার বিভিন্ন জায়গায় পিএইচটা কোন ফর্মুলা দিয়ে বের করতে হবে সেটা সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা থাকবে। তোমাকে দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট আগে আর ইকুইভ্যালেন্ট পয়েন্টের জাস্ট পরে তোমার পিএইচটা কি, এবং এর মাঝে যে সমস্ত ইন্ডিকেটরের পিকেআইএনটা পড়বে আর কি, সেই ইন্ডিকেটরগুলো তুমি ইউজ করতে পারবে। এই পার্টিকুলার কেসে যেমন আমি বললাম ফেনন্থ্রাল ইন্ডিকেটর তুমি ইউজ করতে পারছো। ঠিক আছে, তো দেখো এই আজকে তো 1:30 বেজে গেল, মানে আমি বেসিক্যালি ফেজ ইকুইলিব্রিয়াম এখনো যেতেই পারলাম না। তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম রিলেটেড যা কিছু কথাবার্তা বলার দেখো আমরা মোটামুটিভাবে বলে দিয়েছি। মানে আগের দিনে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটাকে শেষ করে দিয়ে আমি আয়নিক ইকুইলিব্রিয়াম জাস্ট স্টার্টটাকে করেছিলাম। হ্যাঁ, আর আজকে হচ্ছে আমি আয়নিক ইকুইলিব্রিয়াম, আজকে মূলত পুরো সময়টা ধরেই হচ্ছে আমি আয়নিক ইকুইলিব্রিয়ামটাকে পড়ালাম। ঠিক আছে, তাহলে এটা এইখান থেকে কিন্তু মানে মানে কাতারে কাতারে কোশ্চেন্স পড়ে, মানে কি বলবো এই 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 চ্যাপ্টারগুলো মানে কেমিস্ট্রির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তোমার সেই খুব ছোট লেভেলের কম্পিটিটিভ এক্সাম, মানে ধরো মানে মানে আমি বলছি যে নিট থেকে শুরু করে তোমার আইআইটি জেই থেকে শুরু করে যেমন মানে একদম মানে বাচ্চাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম সেখানেও যেমন এইখান থেকে হিউজ কোশ্চেন্স পড়ে। জ্যাম, নেট, গেট সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু তোমার হিউজ কোশ্চেন্স পড়ে। ঠিক আছে, সেটাকে তোমার মাথায় রেখে জিনিসটাকে করতে হবে। দেখো তাহলে যা বলেছি এখন পর্যন্ত ব্যাপারটা পরিষ্কার কিনা। এন্ড অফ হ্যাঁ স্যার ঠিক আছে। লেকচার 13, যেখানে বেসিক্যালি তুমি আয়নিক ইকুইলিব্রিয়ামটাকে কভার করলে। আয়নিক ইকুইলিব্রিয়াম এই পার্টটা বেসিক্যালি আজকে আমরা কভার করলাম। দেখো কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে তো, আচ্ছা আমি একটা জিনিস বলি, কালকে না আমাকে সকালে একটু মানে গত সপ্তাহের মতো ঝাড়গ্রামে যেতে হবে। আমি পরশু দিনে মানে মানে বুধবার সকালে হচ্ছে আমি তোমাদের ওই মানে যেটা এর ক্লাসটাকে নেব আর কি। মানে বুধবার সকালে ফিজিক্যাল কেমিস্ট্রির ক্লাস না নিয়ে মানে বেসিক্যালি আমরা ওই ডিএসসির ক্লাসটাকে নেব আর কি, কম্পিউটারের ক্লাসটাকে নেব। হ্যাঁ, কারণ আমাদের বুধবারের বেশ কিছু ক্লাস হচ্ছে পরপর করে, কিন্তু ওই মানে সবাই করবে আর কি, তোমরা তো করবি, তার সঙ্গে যারা কম্পিউটারে কোর্স করে তারা করবে। কারণ আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল মেথডস যে পার্টটা আছে, নিউমেরিক্যাল মেথডসটা আমরা এখন বুধবারে পড়াবো। আর শনিবার হচ্ছে যেমন ওই এটা পড়াচ্ছি, মানে তোমাদের ওই যেটা মানে মেনি ইলেকট্রন সিস্টেমের জন্য যে আগের দিন তো দেখলে ভেরিয়েশন প্রিন্সিপাল হ্যানা তানা যে রিলেটেড যে পার্টটা বাকি আছে আর কি কোয়ান্টাম মেকানিক্সে, সেই পার্টটা আমরা জাস্ট মানে শনিবার পড়াবো। তাহলে ওই এখন ক্লাসটাকে এইরকমভাবে চেঞ্জ হবে, মানে এই সপ্তাহ মঙ্গলবারটা পাচ্ছি না, সামনের সপ্তাহ মঙ্গলবারে আবার পারবো। মানে সামনের সপ্তাহে মঙ্গল বুধ দুদিনই হচ্ছে আমি ওই পার্টটাকে একসাথে পড়াবো আর কি। মানে যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টের মধ্যে একটা ছোট্ট একটা পার্ট রয়ে গেছে, সেটা নিউমেরিক্যাল মেথডস আর কি। সেই নিউমেরিক্যাল মেথডসগুলো সেইগুলো এবার একটুখানি মানে বুধবারে পড়ে নিতে হবে আর কি। তাহলে কালকে সকালে আমি ক্লাসটা নিতে পারবো না, পরশু দিন সকালে তোমাদের দুজনদের একসাথে হচ্ছে ওই যে পার্টটা পড়াচ্ছি ডিএসসির পার্টটা আর কি, সেই পার্টটাকে নিয়ে জাস্ট আলোচনা করা হবে। ঠিক আছে, আর একটা ক্লাস লাগবে, তারপরে নিউমেরিক্যাল মেথডস যেমন আছে, নিউমেরিক্যাল মেথডসটা হচ্ছে মঙ্গল বুধ এই দুদিন ধরে হবে। তারপর আমাদের কুইকলি হচ্ছে এক্সেলে চলে যেতে হবে।